গতদিন আমরা সলিড স্টেটের যে ক্লাস করছিলাম তাতে গতদিন আমরা লাস্ট শেষ করেছিলাম ক্রিস্টালাইন সলিড অথবা কেলাসাকার কঠিন পদার্থের যে ক্লাসিফিকেশন হয়, অর্থাৎ বিভিন্ন প্রকার যে কেলাসাকার কঠিন পদার্থ হয় সেই বিষয়গুলোতে। এবং আমরা গতদিন বলেছিলাম যে কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু যারা ফর্মিং পার্টিকলস, যারা গঠনকারী কণা, তারা একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি, একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী তারা কিন্তু সাজানো থাকে। এই অবধি আমরা গতদিন বলেছি। তো আজকে প্র্যাকটিক্যালি সেই ক্রিস্টালাইন সলিডের বা সেই কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে বাকি অংশগুলো, বাকি যে বিষয়গুলো আমাদের পড়বার আছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান যাবো। তো আজকের ক্লাসটাই গতদিনের ক্লাসের মতনই সমান গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব আজকে যতটুকু সম্ভব কমপ্লিট করা যায়। আজকে হয়তো প্রায় পুরোটাই কমপ্লিট করে ফেলবো, একটু আধটু বাকি থাকলে আমরা আরেকটা ছোট ক্লাস করে নেব। তো প্রথম আজকে আমরা যে জায়গাটা থেকে শুরু করব, যে টপিকটা থেকে শুরু করব, সেই টপিকটা হচ্ছে ইউনিট সেল অথবা একক কোষ। তো খুব সহজ হিসেব অনুযায়ী, যেহেতু ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে ফর্মিং পার্টিকেল গুলো একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি, একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ওদের সাজানো থাকে, নির্দিষ্ট জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের বিভিন্ন পোর্শন গুলো কিন্তু এবার আমাদের একে একে পড়তে হবে। এবং কয়েকটা শব্দ, কয়েকটা টার্ম আমাদের এক্ষেত্রে শেখাটা একটু জরুরি। একটা কেলাসাকার কঠিন পদার্থের ক্ষেত্রে গঠনকারী উপাদানগুলো যে নির্দিষ্ট বিন্দুগুলোতে অবস্থান করে, যে নির্দিষ্ট পয়েন্টগুলোতে অবস্থান করে, সেই পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে ল্যাটিস পয়েন্ট, অথবা বাংলায় বললে ল্যাটিস বিন্দু। ল্যাটিস শব্দটা আলাদা করে কোনো বাংলা মানে বা বাংলা অর্থ নেই, ল্যাটিস বিন্দু অথবা ল্যাটিস পয়েন্ট। এবারে হোয়াট ইজ ইউনিট সেল? বলছে যে একটা বড় জ্যামিতিক আকৃতির যে ক্ষুদ্রতম অংশ, যে স্মলেস্ট পার্ট, যেটা বারবার রিপিটেড হয়ে, বারবার পুনরাবৃত্ত হয়ে ওই বড় জ্যামিতিক আকৃতিটাকে কভার করে বা কমপ্লিট করে, সেই ক্ষুদ্রতম অংশটাকে আমরা বলি হচ্ছে ইউনিট সেল অথবা একক কোষ। এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি। ডেফিনেশন পড়ানোর আগে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসি। আমরা প্রত্যেকে চেস বোর্ড মানে দাবার বোর্ড দেখেছি, এবং আমরা জানি যে দাবার যে গোটা বোর্ডটা, সেই বোর্ডটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হয়, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বর্গক্ষেত্র হয়। এবং দাবার বোর্ড, এই যে এক একটা দাবার বোর্ড, এই এক একটা দাবার বোর্ডের ভেতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট স্কোয়ার বসে থাকে, অর্থাৎ ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, ব্ল্যাক হোয়াইট, এরকম অনেকগুলো সম আকারের, সমান সাইজের বর্গক্ষেত্র নিয়ে, স্কোয়ার নিয়ে ওই গোটা দাবার বোর্ডটা কিন্তু কমপ্লিট হয়। তো দাবার বোর্ডের ক্ষেত্রে ওই যে এক একটা স্কোয়ার, সেটা কালো হোক বা সাদা হোক, ওই এক একটা স্কোয়ারকে আমরা বলবো হচ্ছে ইউনিট সেল অথবা একক কোষ। বিকজ ওই এক একটা স্কোয়ার যখন আমি পাশাপাশি বসাচ্ছি, তখন গোটা দাবার বোর্ডটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তাহলে হোয়াট ইজ ইউনিট সেল? ইউনিট সেল মানে একটা বড় জ্যামিতিক আকৃতির একটা ক্ষুদ্রতম পোর্শন, একটা স্মলেস্ট পোর্শন, যেটাকে বারবার রিপিট করলে আমরা এই বড় জ্যামিতিক আকৃতি, বড় জিওমেট্রিক্যাল শেপটা পুরোটাকে কভার করতে পারি। আরেকটা ভিজুয়ালাইজ করার মতন এক্সাম্পল দিই। আমরা প্রত্যেকে কম বেশি রুবিক্স কিউব দেখেছি, সেটা 3x3 হোক বা 4x4 হোক। রুবিক্স কিউব যেটা ঘুরিয়ে ঘুরিয়ে স্পেসিফিক নিয়ম, অ্যালগরিদম অনুযায়ী কালার ম্যাচ করতে হয়। তো সেই রুবিক্স কিউব যেটা, সেই রুবিক্স কিউবটা তোমরা যদি দেখো, ওটা কিন্তু কোনো রিজিড কিউব থাকে না, মানে পুরো গোটা একটা কিউব, নট লাইক দ্যাট। ওই রুবিক্স কিউবটা কিন্তু অনেকগুলো ছোট ছোট টুকরো কিউবের সমন্বয়ে তৈরি হয়। এবং ওই যে এক একটা ছোট ছোট টুকরো কিউব,
ওই এক একটা ছোট ছোট টুকরো কিউবকে আমরা বলি ইউনিট সেল। তাহলে হোয়াট ইজ ইউনিট সেল? ইউনিট সেল মানে হচ্ছে একটা বড় জ্যামিতিক আকৃতি, একটা বড় জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট, তার একটা স্মলেস্ট পার্ট বা একটা স্মলেস্ট পোর্শন যেটা বারবার 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 রিপিট হয়ে এই ইউনিট সেল মানে গোটা সলিড মানে গোটা ক্রিস্টাল স্ট্রাকচারটাকে কমপ্লিট করে। কেলাসাকার কঠিন পদার্থ বা ক্রিস্টালাইন সলিডের একটা নির্দিষ্ট জিওমেট্রিক আকৃতি বা একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল শেপ আছে। তো সেই নির্দিষ্ট জিওমেট্রিক্যাল শেপে এমন একটা ছোট অংশ, এমন একটা স্মল পোর্শনের কথা আমরা বলছি, যে ছোট অংশ বা যে স্মল পোর্শনটা রিপিটেড হয়েতে বারবার রিপিট হয়ে গোটা ক্রিস্টাল স্ট্রাকচারটাকে কমপ্লিট করতে পারে বা কভার করতে পারে। দ্যাট ইজ ইউনিট সেল, দ্যাট ইজ ইউনিট সেল। তাহলে এবারে আমরা ওয়ান বাই ওয়ান ডেফিনেশনে যাই এবং এক্সাম্পলস গুলোতে আসি। দেখো ওয়ান্স এগেন এখানে পুরো ডেফিনেশনটা ইংরেজিতেই লেখা আছে, আমি বলে দেবো বাংলায়, চিন্তার কোনো কারণ নেই। It is defined as the smallest geometrical portion of a crystal lattice. তার মানে একটা বড় কেলাসাকার ল্যাটিস বা একটা বড় কেলাসাকার গঠনের স্মলেস্ট পোর্শন বা ছোট একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে ইউনিট সেল, which when repeated regularly in three-dimensional space forms entire lattice. বলছে একটা ত্রিমাত্রিক অঞ্চলে, একটা থ্রি ডাইমেনশনাল স্পেসে যদি আমরা এই স্মল ইউনিট সেলগুলোকে বারবার বারবার রিপিট করি, তাহলে ওই গোটা ইউনিট সেলটাকে কিন্তু গোটা ক্রিস্টাল ল্যাটিসটাকে কিন্তু বানানো সম্ভব। ঠিক যেমন এইমাত্র আমি তোদেরকে বললাম যে যদি আমি একটা সিম্পল চেস বোর্ড কনসিডার করি, ধরে নিই আমি একটা সিম্পল চেস বোর্ড লাইক দিস, এরকম রয়েছে। যদি এটা আমি মোটামুটি একটু বলার চেষ্টা করছি, হয়তো একটু ব্যাকাটারা হবে, ডোন্ট মাইন্ড প্লিজ। আমি খুব নামকরা একজন আর্টিস্ট এবং এই ছবি আঁকায় আমার বেশ সুনাম আছে। ছবি আঁকতে ভালো পারিনি বলে সারা জীবনে বায়োলজিটাও পড়া হলো আমার। যাই হোক, তো এবার এই যে আমি একটা গোটা স্ট্রাকচারের কথা বললাম, দিস ইজ আ কমপ্লিট স্ট্রাকচার। এটা একটা স্কোয়ার বল, রেক্টাঙ্গেল বল, হোয়াট এভার। এই যে গোটা স্ট্রাকচারের এই যে অংশটা, গোটা স্ট্রাকচারের এই যে অংশটাকে কিন্তু আমরা একটা ইউনিট সেল বলতে পারি। এটা একটা ইউনিট সেল, বিকজ দ্যাট এরকম একটা স্কোয়ার পর 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 রিপিট হয়ে গোটা স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট করেছে। এবার কেউ যদি বলে যে না, আমি বলবো এইটা হলো আমার ইউনিট সেল, সেটা কি ইউনিট সেল হবে? হবে না। কারণ এরকম একটা স্ট্রাকচার কি এখানে বসা, এখানে বসা, এখানে বসা, এখানে বসা, এই দিকটা কভার হলো, কিন্তু ওপর দিকটা তো ফাঁকা থেকে যাচ্ছে। এই স্ট্রাকচারটাকে যদি তুই ওপরে বসাতে পারবি না, তাহলে বাইরে চলে আসে। অর্থাৎ ইউনিট সেল মানে একটা বড় জ্যামিতিক আকৃতির এমন একটা স্মল পোর্শন, এমন একটা ক্ষুদ্রতম অংশ, যে ক্ষুদ্রতম অংশটা বারবার রিপিটেড হয়ে ওই জিওমেট্রিটার পুরোটাকে কভার করে বা পুরোটাকে কমপ্লিট করে। এবার আমি আবার একটা বলি, আমি এরকম একটা ক্রিস্টাল স্ট্রাকচার কনসিডার করছি যেখানে এই পয়েন্টগুলো হচ্ছে আমার ল্যাটিস পয়েন্ট। অর্থাৎ এই যে পয়েন্টগুলো আমি হোয়াইট কালার যে ডটগুলো আমি আঁকছি, এই ডটগুলো হচ্ছে ডেফিনাইট পয়েন্ট, যেখানে বিভিন্ন অ্যাটমস গুলো বসে আছে, তাদের জায়গা অকুপাই করে রেখেছে। যেখানে অ্যাটমস গুলো বসে আছে এবং তাদের জায়গা অকুপাই করে রেখেছে, এইটা হচ্ছে আমার গোটা স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারে এই প্রত্যেকটা ডট হচ্ছে এক একটা ল্যাটিস পয়েন্ট, এবং ধরে নিচ্ছি এই পয়েন্টগুলোতে বিভিন্ন অ্যাটমস বসে থাকে ল্যাটিস পয়েন্ট, এবং এই এতগুলো অ্যাটম মিলে গোটা জিওমেট্রিটা আমার তৈরি করেছে। এবং এই ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমি যদি চাই, আমি বলবো যে এই অংশটা হচ্ছে আমার ইউনিট সেল, অথবা একক কোষ,
এবার কেউ যদি বলে তার কারণটা কি, তুই এরকম একটা স্কোয়ার এখানে বসা, এখানে বসা, এখানে বসা, এখানে বসা, এখানে বসা, এখানে বসা, পুরো স্ট্রাকচারটা কিন্তু কভার করা সম্ভব, কমপ্লিট করা সম্ভব। এবার কেউ যদি বলে যে না, আমি ইউনিট সেল ধরবো এইটাকে, এইটা আমার ইউনিট সেল, এইটা কি কোনোদিন ইউনিট সেল হবে? এরকম একটা ছবিকে তুই পাশাপাশি বসিয়ে গোটা স্ট্রাকচারটা কমপ্লিট করতে পারবি? প্রত্যেকটা ল্যাটিস পয়েন্টকে কভার করতে পারবি? উত্তর হচ্ছে না, পারবো না। কারণ সেক্ষেত্রে দেখা যাবে পুরো স্ট্রাকচারটার কোনো না কোনো অংশ, কোনো না কোনো কণা হয়তো বাদ চলে গেছে। সো এই অংশটুকুকে আমরা কিন্তু ইউনিট সেল বলতে পারবো না, নট অ্যান ইউনিট সেল। দেন হোয়াট ইজ ইউনিট সেল? ইউনিট সেল হচ্ছে এমন একটা স্মলেস্ট পোরশন, যে স্মলেস্ট পোরশনটা বারবার রিপিট করলে গোটা জিওমেট্রিক্যাল, মানে গোটা জিওমেট্রিটাকে, গোটা জ্যামিতিক গঠনটাকে কভার করা যায়। যেমন চেস বোর্ডের ক্ষেত্রে বললাম, একটা দাবার বোর্ডের ক্ষেত্রে যে কোনো একটা স্কোয়ার, যে কোনো একটা ছোট স্কোয়ার হচ্ছে ওই দাবার বোর্ডটার রেসপেক্টিভ ইউনিট সেল। একটা রুবিক্স কিউবের ক্ষেত্রে, যে কোনো একটা ছোট্ট কিউব হচ্ছে ওই রুবিক্স কিউবটার ইউনিট সেল। অর্থাৎ এমন একটা স্মলেস্ট পোরশন যেটা পাশাপাশি বারবার বসালে পুরো জিওমেট্রিটাকে কভার করা যায়। ক্লিয়ার? এবার নেক্সট, এবার আমরা এই ইউনিট সেল সম্পর্কে একটু পড়বো। এবং ইউনিট সেল গুলো আমরা তো 2 ডাইমেনশনাল পড়বো না, আমরা 3 ডাইমেনশনাল পড়বো। তো 3 ডাইমেনশনাল মানেই হচ্ছে কিউব। তো চল একটা কিউব একটু দেখে নেওয়া যাক। ধরি আমি একটা কিউবিক সিস্টেম কনসিডার করছি, একটা কিউবিক ইউনিট সেল আমি কনসিডার করি। ধরে নে এটা হচ্ছে আমার একটা কিউব। এবারে এই কিউবটার, কিউব বা ঘনক আমরা কাদেরকে বলি? যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। তো আমি একটু বিভিন্ন অ্যাক্সিস বরাবর বিষয়গুলো একটু লেবেল করব যে কোনটাকে আমরা কি বলছি। ধরে নে আমি ধরছি যে এইটা হচ্ছে আমার অরিজিন, অর্থাৎ মূল বিন্দু। এবার সেই রেসপেক্টে এইটা হয়ে গেল আমার এক্স অ্যাক্সিস, এইটা হয়ে গেল আমার ওয়াই অ্যাক্সিস, এবং এইটা হয়ে গেল আমার জেড অ্যাক্সিস। একটা 3 ডাইমেনশনাল জিওমেট্রি আমি কনসিডার করছি, কিউব, ঘনক। এক্স অ্যাক্সিস বরাবর যে লেন্থ, সেই লেন্থটাকে স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেন্থ, সেই লেন্থটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। জেড অ্যাক্সিস বরাবর যে লেন্থ, সেই লেন্থটাকে প্র্যাকটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে সি দিয়ে। এবারে তুই বলবি যে স্যার আপনি মুখে বলছেন কিউব, কিউব মানে তো লেন্থ, ব্রেথ, হাইট, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, তাহলে 3টে লিখছেন কেন? আমি শেষে সবগুলোকে সমান দেখাবো, বাট আমি এখানে তোকে বলতে চাইছি যে ইউনিভার্সালি যে বিভিন্ন 3 ডাইমেনশনাল ইউনিট সেল গুলো আছে, সেটা কিউব তো নাও হতে পারে। সেক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর তাদের একটা লেন্থ থাকবে, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লেন্থ থাকবে, জেড অ্যাক্সিস বরাবর একটা লেন্থ থাকবে। এইগুলোকে ইউনিভার্সালি এইভাবে রিপ্রেজেন্ট করা হয় এবিসি। আরেকটা জিনিস আমাদের দরকার, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল অ্যাঙ্গেল। যেমন এই যে ওয়াই আর জেড এর মধ্যে যে অ্যাঙ্গেল, এটাকে আমরা আলফা বলি, আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা ইউনিভার্সালি। আচ্ছা, জেড আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেলটাকে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইউনিভার্সালি। আচ্ছা, এক্স আর ওয়াই এটার মধ্যে অ্যাঙ্গেলটাকে গামা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইউনিভার্সালি। তাহলে একটা এই ধরনের 3 ডাইমেনশনাল স্পেসের ক্ষেত্রে যদি আমরা কিউবের কথা বলি, কিউব, তাহলে আমরা কি বলতে পারবো? এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। এবং তার সঙ্গে আমি কি বলতে পারবো? আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ আলফা, বিটা, গামা, এই যে 3টে অ্যাঙ্গেল, এই 3টে অ্যাঙ্গেল কিন্তু কিউবের ক্ষেত্রে সমান হবে এবং তার মান হবে 90 ডিগ্রি। এটা যদি কিউব হয়,
যদি কিউব না হয় তাহলে আর কি কি হতে পারে আমরা আসছি। এবারে তার সঙ্গে আমি যদি কিউবের ক্ষেত্রে তোকে বলি যে একটা কিউবের ক্ষেত্রে নাম্বার অফ কর্নার কতগুলো আছে, অর্থাৎ কৌণিক বিন্দুর সংখ্যা, একটা কিউবের ক্ষেত্রে কর্নার কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, অর্থাৎ কিউবের ক্ষেত্রে নাম্বার অফ কর্নার হচ্ছে 8টা। এবার তুই বলতে পারিস, হয়তো হাসছিস মনে মনে, যে স্যার এসব কি পড়াচ্ছে, যারা কিউবের মধ্যে কতগুলো কর্নার, এগুলো তো আমরা ছোটবেলা থেকে জানি। আমি জানি তোরা জানিস, আমি রিপিট করছি তার জন্য আমি দুঃখিত, বাট এটা প্রয়োজন। এখানে কেন প্রয়োজন একটু পরে আমরা বুঝতে পারবো। নাম্বার অফ কর্নার হয়ে গেল। এবার নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেস মানে প্রান্ত অর্থাৎ ধার, কতগুলো এজ রয়েছে। এজ মানে হচ্ছে ধার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল ধার রয়েছে কতগুলো, টোটাল ধার রয়েছে কতগুলো 12 খানা, টোটাল 12 এজেস আর দেয়ার। এরপর নাম্বার অফ ফেসেস, নাম্বার অফ ফেসেস, ফেসেস মানে হচ্ছে পৃষ্ঠতল, ফেসেস মানে পৃষ্ঠতল। একটা কিউবের পৃষ্ঠতল কটা, 6টা, 1 2 3 4 5 6, ডান দিক বাঁ দিক ওপর নিচে সামনে পেছনে, টোটাল 6টা ফেস রয়েছে, অর্থাৎ টোটাল পৃষ্ঠতলের সংখ্যা হচ্ছে 6। তাহলে একটা 3 ডাইমেনশনাল জিওমেট্রির ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর 3টে লেন্থ পেলাম এবিসি, এবং এই 3টে অ্যাক্সিসের মধ্যে আলফা বিটা গামা অ্যাঙ্গেল পেলাম। এবং তুই বলবি যে স্যার এগুলোর ইম্পর্টেন্স কি, কোথায় কাজে লাগে? আমি বলবো যে দাঁড়া, ধৈর্য ধর, কাজে লাগে। এবং এই এবিসি ও আলফা বিটা গামার উপর বেস করেই বিভিন্ন কেলাসাকার গঠনগুলো ক্লাসিফিকেশন হয় 3 ডাইমেনশনাল স্পেসে, অর্থাৎ ত্রিমাত্রিক দেশ মানে ত্রিমাত্রিক অঞ্চলে বা 3 ডাইমেনশনাল স্পেসে কত রকমের কেলাসাকার গঠন হতে পারে, কত রকমের ক্রিস্টাল স্ট্রাকচার হতে পারে, সেটার ক্লাসিফিকেশন, সেটার যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলো হয় এক্স ওয়াই জেড বরাবর ওদের দৈর্ঘ্য এবং এক্স ওয়াই জেড এই অক্ষগুলোর মধ্যবর্তী ওদের যে কোণ, যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের উপর বেস করে। এবং দেখা গেছে এই এবিসি এবং আলফা বিটা গামা এই 3টের উপর বেস করে আমরা যে কোনো ক্রিস্টাল সিস্টেমকে বা কেলাসাকার গঠনকে মোট 7টা ভাগে ভাগ করেছি। এবার আমরা সেই 7টা ভাগ দেখবো 1 বাই 1 তাদের নাম কি, এবং তাদের ক্ষেত্রে এবিসি এবং আলফা বিটা গামার রিলেশনটা কি হয়। চল, টাইপ অফ 3 ডাইমেনশনাল ইউনিট সেল, আমি একটা সিস্টেমে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমি আগে এখানে একটা দাগ টেনে নিই, এই পাটে অর্ধেকটা করবো, এই পাটে অর্ধেকটা করবো, টোটাল 7টা আছে। প্রথমে আচ্ছা 7টা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এদিকে 5টা করি, 6 নম্বর, 7 নম্বর, এদিকে 2টো করি। দেখ, প্রথম দুটোর ক্ষেত্রে এবিসি এর রিলেশন হচ্ছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তারপরের দুটোর ক্ষেত্রে এবিসি এর রিলেশন হচ্ছে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। একটা কাজ করি, এদিকে এই 4টে রেখে দিই, আর এদিকে 3টে দেখাই, সুবিধা হবে। 5 6 7, এবং এদের লাস্ট 3 জনের ক্ষেত্রে এবিসি কোনটাই সমান নয়। তাহলে আমরা কি দেখলাম, এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর ওদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যগুলোর উপর বেস করে 7টা টাইপ হয়। 2টো টাইপের ক্ষেত্রে দেখা যায় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম। তারপরেরটা দেখা যায় এ আর বি সমান, কিন্তু সি তার সঙ্গে সমান নয়। তারপরের 3টেতে দেখা যায় এ বি সি কোনোটাই কারোর সঙ্গে সমান নয়। এবার আমরা চলে আসি ওদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল কি কি দেখ। তাহলে আমরা 3টে গ্রুপে টোটাল ভাঙলাম,
এই দুটো মিলে হচ্ছে একটা গ্রুপ, এই দুজন মিলে হচ্ছে একটা গ্রুপ, আর এই তিনজন মিলে হচ্ছে একটা গ্রুপ। এবং প্রত্যেক গ্রুপের প্রথমটার ক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি তুই বলে দে। নাম সিস্টেমগুলোর নাম আমি পরে বলছি। প্রত্যেকটা গ্রুপের প্রথমটার ক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি তুই বলে দে। আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি তুই বলে দে প্রত্যেকটা গ্রুপের প্রথমটার ক্ষেত্রে। যেমন এই গ্রুপের প্রথমের ক্ষেত্রে আলফা বিটা গামা 90 ডিগ্রি, এই গ্রুপের প্রথমটার ক্ষেত্রে আলফা বিটা গামা 90 ডিগ্রি, এই গ্রুপের প্রথমটার ক্ষেত্রে আলফা বিটা গামা 90 ডিগ্রি। এবারে দেখ দ্বিতীয়টার ক্ষেত্রে তোর কি হবে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এটার সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, গামা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে কি হবে, আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। লাস্টেরটার ক্ষেত্রে দেখা যাবে আলফা বিটা গামা কোনোটাই সমান নয় এবং সেগুলো 90 ডিগ্রিও নয়, অর্থাৎ আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু, মানে কোনো কিছু মিলছে না, সবকিছু অসমান। এবার প্রত্যেকটা সিস্টেমের নাম আমাদেরকে পড়তে হবে, প্রত্যেকটা সিস্টেমের নাম। দেখ এ বি সি এবং আলফা বিটা গামা সবই যদি 90 ডিগ্রি হয় তখন সেই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে কিউবিক সিস্টেম অথবা ঘনকাকার কেলাস। ঘনক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তিনটে কোণ সমান, সব 90 ডিগ্রি। 2 নম্বর এবিসি সমান কিন্তু আলফা বিটা সমান হলেও 90 ডিগ্রি নয়, এই ধরনের সিস্টেমের নাম হচ্ছে রম্বোহেড্রাল। এর কোনো বাংলা নেই ভাই, রম্বোহেড্রাল অথবা ট্রাইক্লিনিক, সরি ট্রাইগোনাল। তারপরে যখন এ বি ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং আলফা বিটা গামা 90 ডিগ্রি, এটার নাম টেট্রাহেড্রাল অথবা এটার আরেকটা নাম হচ্ছে টেট্রাগোনাল। তারপর যখনই দেখবি যে 120 আছে, 120 চিনে রাখ, 120 আর কোনোটাতে নেই, 120 হয়ে গেলেই তার নাম হয়ে যাবে হেক্সাগোনাল। হেক্স মানে হচ্ছে 6, আর 120 কে 6 দিয়ে ভাগ করা যায়, 6 দুগুণে 12, এইভাবে মনে রাখতে পারিস যে 120 মানে যেটা হেক্সাগোনাল, কোন একটা অ্যাঙ্গেল 120 আছে মানে যেটা হেক্সাগোনাল। তারপরে এই যে প্রথমটা আলফা বিটা গামা 90 ডিগ্রি কিন্তু কোনোটাই সেম নয়, এই জিওমেট্রিটার নাম হচ্ছে অর্থোরম্বিক। তারপরে এই জিওমেট্রিটার নাম হচ্ছে মনোক্লিনিক এবং লাস্টের জিওমেট্রিটার নাম হচ্ছে ট্রাইক্লিনিক। এবার তুই বলবি যে স্যার এই যে আমরা 7টা সিস্টেম পড়লাম, এই 7টা সিস্টেম দিয়ে এই যে আলফা বিটা গামা হাবি জাবি হাতির মাথা ব্যাঙের মাথা পড়লাম, এখান থেকে প্রশ্ন কি আসবে? এখান থেকে যে প্রশ্নটা আসবে তোমাকে আলফা বিটা গামা এবং এবিসি এর মধ্যে রিলেশনটা বলে দেবে, বলে দিয়ে বলবে, ধর তোমাকে বলে দিল ফর এ ক্রিস্টাল সিস্টেম আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি and A equal to B not equal to C, তাহলে সেই ইউনিট সেলটা বা সেই ক্রিস্টাল সিস্টেমটা কি টাইপের হবে? 4টে অপশন দিয়ে দিল, কিউবিক, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, ট্রাইগোনাল। এবার তোকে প্রশ্ন বলে দিয়েছে, অপশন বলে দিয়েছে কি আলফা বিটা গামা 90 ডিগ্রি, এ বি সমান সি সমান নয়, তখন তোকে চুজ করতে হবে যে ওটা টেট্রাগোনাল সিস্টেম। অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণগুলোর উপর ভিত্তি করে কেলাসাকার যে জিওমেট্রি, কেলাসাকার সলিডের যে জিওমেট্রি, যেটাকে আমরা ক্রিস্টাল ল্যাটিস বলি অর্থাৎ কেলাসাকার গঠন বলি, সেই কেলাসাকার গঠন টোটাল 7টা টাইপের হয়, কিউবিক, রম্বোহেড্রাল, টেট্রাহেড্রাল, হেক্সাগোনাল, অর্থোরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, এই 7টা টোটাল হয়। এবারে তুই দেখ এই 7টার মধ্যে কিউবিক সিস্টেমটাকে ভালো করে দেখ, এই 7টার মধ্যে কিউবিক সিস্টেমটাকে তুই ভালো করে দেখ। কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কি হয়েছে, এবিসি সবই সমান, আলফা বিটা গামা সবই সমান,
সবই 90°। তাই জন্য এইটা হচ্ছে মোস্ট সিমেট্রিক্যাল অথবা সর্বাধিক প্রতিসম। সবই তো সমান, তাই জন্য এটা হচ্ছে মোস্ট সিমেট্রিক্যাল। আর কোনটার ক্ষেত্রে কিছুই মিলছে না, ভালো করে দেখ, কোনটার ক্ষেত্রে কিছুই মিলছে না, ভালো করে দেখ, ট্রাইজেনিক। এবিসিও মিলছে না, অসমান, আলফা বিটা গামাও মিলছে না, অসমান। অর্থাৎ এই যে ট্রাইজেনিক সিস্টেমটা, এটা হচ্ছে মোস্ট আনসিমেট্রিক্যাল সিস্টেম, মোস্ট আনসিমেট্রিক্যাল সিস্টেম, অর্থাৎ সর্বাধিক অপ্রতিসম। মোস্ট আনসিমেট্রিক্যাল সিস্টেম, সর্বাধিক অপ্রতিসম। এখান থেকে তোর জন্য একটা এমসিকিউ তৈরি হতে পারে যে বিভিন্ন প্রকারের কেলাস গঠনের মধ্যে সবচেয়ে সিমেট্রিক্যাল কেলাস গঠন কোনটা? উত্তর হবে কিউবিক বা ঘনকাকার। আর কোনটা সবচেয়ে আনসিমেট্রিক্যাল বা কোনটা সবচেয়ে অপ্রতিসম? উত্তর হবে ট্রাইজেনিক। এবারে এই যে 7টা টাইপের ইউনিট সেল বা এই 7টা টাইপের যে সিস্টেম, এই 7টা টাইপের সিস্টেমের মধ্যে আমাদের সিলেবাসে ডিটেইল আছে শুধু কিউবিক সিস্টেম। অর্থাৎ এই কিউবিক সিস্টেম মানে আলফা বিটা গামা 90°, এ বি সি তিনটেই সমান, এদের ক্ষেত্রেই ডিটেইল হিসেব ক্যালকুলেশন যাবতীয় আমাদের করতে হবে। বাকিগুলো হলে কিন্তু ভাই সত্যি চাপ ছিল, সামলানো সম্ভব ছিল না, পসিবল হতো না। তো কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু পসিবল। নেক্সট, আচ্ছা এইটাই অ্যাকচুয়ালি আমি আগে বলে দিলাম যে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালস ডিপেন্ডিং অন এজ, লেন্থ এন্ড ইন্টারস্টিশিয়াল অ্যাঙ্গেল। আর আরেকটা জায়গা আমি বলছি যে ধরে নে ডিপেন্ডিং অন position of the atoms, অর্থাৎ প্রত্যেকটা যে একক কোষ, প্রত্যেকটা যে ইউনিট সেল, সেই ইউনিট সেলগুলোর মধ্যে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় পরমাণু বসে থাকবে, অ্যাটমস বসে থাকবে। তো সেই অ্যাটমস গুলোর পজিশনের উপর বেস করে আমরা ইউনিট সেলকে দুভাগে ভাগ করি। অ্যাটমস গুলোর পজিশন, অর্থাৎ একটা একক কোষের মধ্যে পরমাণুগুলো কোথায় কোথায় বসে আছে, কোন কোন পয়েন্টে বসে আছে, কোন কোন জায়গায় বসে আছে, এটার উপর বেস করে আমরা ইউনিট সেলকে দুভাগে ভাগ করি। সে কি সেই দুটো ভাগ? ইউনিট সেলের দুটো ভাগ হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, অর্থাৎ সরল বা আদিম প্রকৃতির ইউনিট সেল। আর 2 নম্বর আরেকটা ভাগ যেটা হয় সেটা হচ্ছে নন প্রিমিটিভ ইউনিট সেল। নন প্রিমিটিভ, তাহলে দুটো ভাগ আমরা পেলাম, একটা হলো প্রিমিটিভ ইউনিট সেল, আরেকটা হলো নন প্রিমিটিভ ইউনিট সেল। এবার প্রিমিটিভ ইউনিট সেল দেখ, ধরে নে আমি একটা 3 ডাইমেনশনাল ইউনিট সেলের কথা কনসিডার করছি, 3 ডাইমেনশনাল ইউনিট সেলের কথা আমি কনসিডার করছি লাইক দিস, 3 ডাইমেনশনাল ইউনিট সেল। It is a 3 dimensional unit cell. একটা কিউবিক হোক, যাই হোক, আলফা বিটা গামা সমান এবিসি কি আছে আমি বলছি না, 3 ডাইমেনশনাল ইউনিট সেল। এবার কখন আমরা ওকে প্রিমিটিভ বা আদিম প্রকৃতির বলবো? বলছে যদি কোনো একটা এরকম ইউনিট সেলের শুধু কর্নার গুলোতে যদি অ্যাটমস বসে থাকে, অর্থাৎ শুধু যে কর্নার, শুধু যে কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দুগুলোতে যদি অ্যাটমস বসে থাকে, তাহলে আমরা সেই ইউনিট সেলকে বলবো হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল।
অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি atoms are present only at the corners। বলছে যদি কোন একটা ইউনিট সেলের ক্ষেত্রে, যদি কোন একটা 3 ডাইমেনশনাল ইউনিট সেলের ক্ষেত্রে শুধুমাত্র কৌণিক বিন্দুগুলোতে, অর্থাৎ শুধুমাত্র কর্নার গুলোতে অ্যাটমস বসে থাকে, পরমাণু বসে থাকে, তবে আমরা সেই ধরনের একক কোষকে বলবো প্রিমিটিভ ইউনিট সেল বা সরল একক কোষ। আর নন প্রিমিটিভ ইউনিট সেল কত রকমের হয়? নন প্রিমিটিভ ইউনিট সেল আবার প্র্যাকটিক্যালি 3 রকমের হয়। কি সেই 3টে টাইপ? প্রথম টাইপটার নাম হচ্ছে ফেস সেন্টার, বাংলায় বলা হয় পৃষ্ঠ কেন্দ্রিক। 2 নম্বর ইউনিট সেলটার টাইপ হচ্ছে বডি সেন্টার্ড, বাংলায় বলা হয় দেহ কেন্দ্রিক। আর 3 নম্বর ইউনিট সেলটার টাইপ হচ্ছে এন্ড সেন্টার্ড, বাংলায় বলা হয় প্রান্ত কেন্দ্রিক। তাহলে পজিশন অনুযায়ী নন প্রিমিটিভ ইউনিট সেলকে আমরা 3 ভাগে ভাগ করি ভাই, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড, এন্ড সেন্টার্ড। এবার ছবি অনুযায়ী দেখবো কোনটা ফেস সেন্টার্ড, কোনটা বডি সেন্টার্ড আর কোনটা এন্ড সেন্টার্ড। চল ধরে নে আমি আবার একটা 3 ডাইমেনশনাল ইউনিট সেল আঁকছি। আজকের ক্লাসে একটু আঁকা আঁকিতে ছবি যাবে, বাজে আঁকছি বাট তাও আঁকা আঁকিতে ছবি যাবে, কারণ এই ছবিগুলো না আঁকলে আমি ঠিক বোঝাতে পারবো না যে বিষয়টা অ্যাকচুয়ালি কি। কি হচ্ছে তাই? আচ্ছা, এবারে এই যে ফেস সেন্টার ইউনিট সেল, নন প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কি হয়? নন প্রিমিটিভ ইউনিট সেল মানে atoms are present at different points along with corners। অর্থাৎ নন প্রিমিটিভ ইউনিট সেল আমরা কাদেরকে বলবো? যদি কোন একটা একক কোষের ক্ষেত্রে কর্নারে অ্যাটমস গুলো থাকার পাশাপাশি ওই একক কোষটা আরো বিভিন্ন জায়গাতেও যদি থাকে, তবে তাদেরকে আমরা বলবো নন প্রিমিটিভ। যেমন দেখ, এক্ষুনি বুঝতে পেরে যাবি ফেস সেন্টারের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা কর্নারে অ্যাটম আছে, যেমন থাকার কথা তেমন প্রত্যেকটা কর্নারে অ্যাটম আছে। তার সঙ্গে এই যে ইউনিট সেল, এই ইউনিট সেলটার তো টোটাল 6টা ফেস, প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম বসে আছে। ধরুন এই ফেসের সেন্টারে একটা রয়েছে, এটা হলো ব্যাক সাইড, সেখানে একটা রয়েছে, এটা এই সাইড, সেখানে একটা রয়েছে, এটা ওপর, তার সেন্টারে একটা রয়েছে, এটা নিচে, তার সেন্টারে একটা রয়েছে, আর এটা হচ্ছে সামনের ফেসটা, তার সেন্টারে একটা রয়েছে। অর্থাৎ দেখ, প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা অ্যাটম রয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটা ফেস, প্রত্যেকটা পৃষ্ঠতলের সেন্টারেও একটা করে অ্যাটম রয়েছে। তাই জন্য এদেরকে আমরা বলছি পৃষ্ঠ কেন্দ্রিক। এবং এরা নন প্রিমিটিভ কেন? কারণ শুধুমাত্র অ্যাটম গুলো কর্নারে বসে নেই, কর্নারের সঙ্গে ইউনিট সেলের অন্যান্য পজিশনেও আছে। এবার বডি সেন্টার ইউনিট সেল আমরা কাদেরকে বলবো? বডি সেন্টার ইউনিট সেল আমরা কাদেরকে বলবো? দেখ, আবার একটা আমি ইউনিট সেল আঁকছি, আবার একটা ইউনিট সেল আঁকছি। প্রত্যেকে কিন্তু খুব সুন্দর করে ক্লাস নোট করবি, যারা একেবারে প্রথম করছিস, আর যাদের প্রিভিয়াস ক্লাস নোট বানানো আছে বানানোর প্রয়োজন নেই। যারা একদম প্রথম টাইম করছো, যদি কোনো অসুবিধা হয় নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করবে। এবার বডি সেন্টার ইউনিট সেল কাদেরকে বলে? বডি সেন্টার ইউনিট সেল মানে এখানে প্রত্যেকটা কর্নারে যেমন অ্যাটমস গুলো থাকার কথা তেমন থাকবে, কর্নার ছেড়ে অ্যাটম কিন্তু যাবে না ভাই। এবং তার সঙ্গে আরেকটা অ্যাটম কোথায় থাকবে? তার সঙ্গে আরেকটা অ্যাটম থাকবে এই যে গোটা বডি, অর্থাৎ কিউবটার ভেতরে,
কিউবটার ভেতরে, মানে এই গোটা স্ট্রাকচারটার বডির মধ্যে একটা গোটা অ্যাটম বসে থাকবে, মানে কর্নারেও আছে আবার বডির মধ্যে গোটা একটা বসে আছে, তবে তাদেরকে আমরা বলবো বডি সেন্টার। ওয়ান সেকেন্ড, এটা নন প্রিমিটিভ টাইপ। কেন নন প্রিমিটিভ টাইপ? বিকজ atoms are present at different positions. Atoms are present at different positions along with the corners. মানে কর্নারেও আছে আবার ডিফারেন্ট পয়েন্টেও বসে আছে, কর্নারেও আছে ডিফারেন্ট পয়েন্টেও বসে আছে। লাস্ট আমরা যে টাইপটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এন্ড সেন্টার। এন্ড সেন্টার, প্রান্ত কেন্দ্রিক। দেখ, আবার আমি একটা ছবি আঁকছি। ওকে, এবারে এদের ক্ষেত্রে কি হয়, কর্নারে যেমন অ্যাটম থাকার কথা তেমন তো থাকবেই। আমি তো আগেই বললাম যে কর্নার অ্যাটম কিন্তু ছাড়বে না। ইউনিট সেল, থ্রি ডাইমেনশন ইউনিট সেল মানে কর্নারে অ্যাটম থাকবেই, কর্নারে অ্যাটম থাকবেই। এবার এটার নাম কি? প্রান্ত কেন্দ্রিক, মানে এন্ড সেন্টার, মানে যে কোনো দুটো এন্ড। মানে ধর এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা একটা পৃষ্ঠতল, এটা একটা পৃষ্ঠতল। এন্ড সেন্টার মানে কি? এই প্রান্তের কেন্দ্রে যদি থাকে আবার এই প্রান্তের কেন্দ্রে থাকবে, মানে দুটো সমান্তরাল পৃষ্ঠতলের কেন্দ্রে। অর্থাৎ খুব স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখানে যদি একটা অ্যাটম বসে থাকে এই সেন্টারে, আরেকটা অ্যাটম বসে থাকবে ওর ঠিক উল্টো দিকের প্রান্তে। অর্থাৎ এই দুটো তল, উপরের তলের সেন্টারে একটা আছে, নিচের তলের সেন্টারে কিন্তু একটা আছে। এদেরকে আমরা বলি এন্ড সেন্টার। এবং ওয়ান সেকেন্ড, এরাও নন প্রিমিটিভ। কেন এরা নন প্রিমিটিভ? তার কারণ কর্নার গুলোতে অ্যাটম থাকার পাশাপাশি ইউনিট সেলের ভেতরে অন্য জায়গাতেও কিন্তু অ্যাটম আছে। তাহলে অ্যাটমস গুলোর পজিশনের উপর বেস করে আমরা ইউনিট সেলকে দুটো ভাগে ভাঙতে পারি। একটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, আরেকটা হচ্ছে নন প্রিমিটিভ ইউনিট সেল। প্রিমিটিভ ইউনিট সেল মানে শুধু কর্নারে অ্যাটম থাকবে, নন প্রিমিটিভ ইউনিট সেল মানে কর্নারের সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গাতেও থাকবে, কর্নারের সঙ্গে সঙ্গে অন্যান্য পজিশনে অন্যান্য জায়গার কেন্দ্রেও কিন্তু অ্যাটমস গুলো প্রেজেন্ট থাকবে। তাই জন্য এরা হচ্ছে নন প্রিমিটিভ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার এই যে আমাদের এতগুলো সিস্টেম, কিউবিক, টেট্রাগোনাল, ট্রাইগোনাল, হেক্সাগোনাল, এতগুলো সিস্টেমের মধ্যে এতগুলো টাইপের ইউনিট সেল হতে পারে। ধরে নে কিউব, কিউবের মধ্যে সিম্পল হতে পারে, ফেস সেন্টার হতে পারে, বডি সেন্টার হতে পারে। আবার এই যে বিভিন্ন যে অন্যান্য যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোর মধ্যেও তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ইউনিট সেল হতে পারে। তো ব্র্যাভাইস বলে একজন বিজ্ঞানী, তিনি এই 7টা ডিফারেন্ট সিস্টেম ভালো করে অ্যানালিসিস করে বলেছেন যে প্রত্যেকটা সিস্টেমে কটা কটা করে ইউনিট সেল পাওয়া যায়। অর্থাৎ সিম্পল সবার ক্ষেত্রে পাওয়া যায় না, মানে সিম্পল সবার ক্ষেত্রে পাওয়া গেলেও বডি সেন্টার সবার ক্ষেত্রে পাওয়া যায় না, ফেস সেন্টার সবার ক্ষেত্রে পাওয়া যায় না, এন্ড সেন্টার সবার ক্ষেত্রে পাওয়া যায় না। অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমে ইউনিট সেল কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। কোনোটায় দেখা গেল সিম্পল আর ফেস সেন্টার আছে, আর কোনোটা দেখা যায় না, বানায় না ওরা। কোনোটায় দেখা গেল সিম্পল আছে, ফেস সেন্টার আছে, বডি সেন্টার আছে, কিন্তু এন্ড সেন্টার নেই। আবার কোনোটায় দেখা গেল সিম্পল আছে আর এন্ড সেন্টার আছে, বডি সেন্টার, ফেস সেন্টার নেই। এইভাবে টোটাল 14টা ল্যাটিস, 14টা ইউনিট সেল কিন্তু ব্র্যাভাইস আইডেন্টিফাই করেছেন। ওই যে 7টা ক্রিস্টাল সিস্টেম আমরা পেলাম, কিউবিক, ট্রাইগোনাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, অর্থরম্বিক, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, ওই 7টা সিস্টেমে যে বিভিন্ন রকমের ইউনিট সেল আছে, কোনোটায় দুটো আছে, কোনোটায় 3টে আছে, কোনোটায় 4টে আছে, এইগুলোকে টোটাল হিসাব করে উনি বলেছেন টোটাল 14 টাইপের ইউনিট সেল হয়। 14টা টাইপের, 7টা সিস্টেমের মধ্যে টোটাল 14টা টাইপের ইউনিট সেল হয়। এবার আমরা সেইগুলো একটু দেখে নেব, যেটাকে আমরা বলি ব্র্যাভাইস ল্যাটিস। দেখো ভালো করে লেখাটা একটু পড়বে। The combination of 4 different type of unit cells and 7 different classes of crystals give rise to 14 discrete lattice in 3-dimensional systems. বলছে 4 রকমের যে ডিফারেন্ট ইউনিট সেল আমরা পেলাম, সিম্পল, ফেস সেন্টার, বডি সেন্টার, এন্ড সেন্টার, এই 4 রকমের ইউনিট সেল, আর 7 রকমের যে ক্রিস্টাল সিস্টেম আমি পেলাম, কিউবিক, ট্রাইগোনাল, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক, অর্থরম্বিক, ট্রাইক্লিনিক,
এই 7 রকম সিস্টেম আর 4 রকম ইউনিট সেল, এই সব মিলিয়ে টোটাল 14টা ল্যাটিস, 14টা ডিফারেন্ট টাইপ অফ ইউনিট সেল আইডেন্টিফাই করেছেন কে? সায়েন্টিস্ট ব্র্যাভিস বা ব্র্যাভাইস। সেই অনুযায়ী আমাদের টোটাল নাম্বার অফ ব্র্যাভাইস ল্যাটিস, টোটাল নাম্বার অফ ব্র্যাভাইস ল্যাটিস, প্রশ্ন আসবে কতগুলো টোটাল ব্র্যাভাইস ল্যাটিস পাওয়া যায়? টোটাল নাম্বার অফ ব্র্যাভাইস ল্যাটিস হচ্ছে 14, 14টা। এবার এই 14টা কার ক্ষেত্রে কটা কটা করে আছে সত্যি আমাদের দেখা প্রয়োজন। চল দেখে নি যে কার ক্ষেত্রে কটা কটা করে আছে, বিকজ প্রত্যেকটা সিস্টেম কিন্তু আমাদের জন্য জরুরি। প্রত্যেকটা সিস্টেম আমাদের জন্য জরুরি কারণ প্রত্যেকটা সিস্টেম সম্পর্কে এমসিকিউ কিন্তু আসবে। ডিটেল তোকে পড়তে হবে কিউবিক বা অর্থরম্বিক বা অন্যান্য গুলো কিন্তু তোকে জানতে হবে। এবার আমরা দেখি এক মিনিট, এবার আমরা দেখি কতগুলো সিস্টেম আর কতগুলো টাইপ হয়। ফার্স্ট 7টা সিস্টেমের প্রথমটায় আমরা যাই। প্রথমে আমি অর্থরম্বিক দিয়ে শুরু করি। অর্থরম্বিক, কেন শুরু করলাম এক্ষুনি বুঝতে পারবে। অর্থরম্বিক মানে একবার একটু রিভিশন করে নি। অর্থরম্বিক মানে কি? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। মানে এমন ভাবে পড়াটা রেডি করবি যাতে নামের সঙ্গে এই ডাইমেনশন গুলো আর ডাইমেনশনের সঙ্গে নাম একেবারে মিশে যায়, একজন যাতে অন্যজনকে ছেড়ে যেতে না পারে তোর মনের মধ্যে আর কি। অ্যাকচুয়ালি তো অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে কতগুলো ইউনিট সেল হয়? সিম্পল হয়, ফেস সেন্টার হয়, বডি সেন্টার হয়, এন্ড সেন্টার হয়। অর্থাৎ টোটাল কটা ইউনিট সেল তুই এক্ষেত্রে পাচ্ছিস? 4টে পাচ্ছিস, 4। নেক্সট আমরা 2 নম্বর চলে আসি, কিউবিক সিস্টেম। পুরোটা লেখার পরে তোরা বুঝতে পারবি যে কেন আমি আগে অর্থরম্বিক লিখলাম। একটু ধৈর্য ধর। এবং এদের ক্ষেত্রে কি আলফা বিটা গামা 90 ডিগ্রি। কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? সিম্পল পাওয়া গেছে, ফেস সেন্টার পাওয়া গেছে, বডি সেন্টার পাওয়া গেছে, এন্ড সেন্টার পাওয়া যায়নি। অর্থাৎ টোটাল ইউনিট সেল হয় কিউবিকের আন্ডারে 3টে, সিম্পল, ফেস, বডি। টোটাল হয় 3টে, সিম্পল, ফেস সেন্টার্ড, বডি সেন্টার্ড। তাহলে প্রথম যে সিস্টেম আমরা পড়লাম অর্থরম্বিক সিস্টেম, প্রথম যে সিস্টেম আমরা পড়লাম অর্থরম্বিক সিস্টেম, সেই অর্থরম্বিক সিস্টেমের ক্ষেত্রে টোটাল কটা টাইপের ইউনিট সেল পাচ্ছি? 4টে। সেই 4টে ইউনিট সেল কি কি? সিম্পল, কিউবিক, সিম্পল, বডি, ফেস আর এন্ড। তারপরে দ্বিতীয় আমরা কি পেলাম? কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কটা টাইপের পাচ্ছি? 3টে, সিম্পল, ফেস, বডি। অর্থাৎ প্রথম সিস্টেমের ক্ষেত্রে 3টে, তারপরের সিস্টেমের ক্ষেত্রে 4টে। এবার তারপরেরটায় চলে আসি, টেট্রাগোনাল। টেট্রাগোনাল মানে কি? 4 নম্বরটা। তার মানে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। এবং এদের ক্ষেত্রে কি পাওয়া যায়? সিম্পল পাওয়া যায়। টেট্রাগোনাল বলার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু ইমিডিয়েট ওর ডাইমেনশনটা লিখে ফেলাম। অর্থাৎ আলফা বিটা গামা এবং এবিসি এর মধ্যে কি রিলেশন, এটা কিন্তু তোকে মনে রাখতে হবে, বিকজ এমসিকিউর জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। সিম্পল পাওয়া যায়, ফেস সেন্টার পাওয়া যায় না, বডি সেন্টার পাওয়া যায় না, বডি সেন্টার পাওয়া যায়, এন্ড সেন্টার পাওয়া যায় না। তাহলে টোটাল কটা ইউনিট সেল পাওয়া যায়? 2টো। 4 নম্বর সিস্টেম, 7টা সিস্টেমের মধ্যে 3টে সিস্টেম হলো। এবারে 4 নম্বর সিস্টেমের নাম হচ্ছে মনোক্লিনিক।
মনোক্লিনিক। মনোক্লিনিক মানে কি? A not equal to B not equal to C, আর আলফা ইকুয়াল টু বিটা, সরি, আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, বাট বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এদের ক্ষেত্রে কি পাওয়া যায়? সিম্পল পাওয়া যায়, ফেজ বডি পাওয়া যায় না, এন্ড পাওয়া যায়। এগুলো সব ব্রেভাইজ আইসোলেট করে গেছেন, আমি বলছি বলে নয়। তারপরে চলে আসি হেক্সাগোনাল। হেক্সাগোনাল মানে কি? A ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, গামা ইকুয়াল টু 120 ডিগ্রি। এদের ক্ষেত্রে শুধু পাওয়া যায় হচ্ছে সিম্পল, ফেজ বডি এন্ড কিচ্ছু পাওয়া যায় না, অর্থাৎ টোটাল একটাই পাওয়া যায়। তারপর 6 নম্বর আমরা চলে আসি। কি কি বাকি আছে? আচ্ছা এইগুলোকে একটু এরকম করে দিই, আচ্ছা হেক্সাগোনালের পরে হেক্সাগোনাল হয়ে গেছে। ট্রাইগোনাল মানে কি? A ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এর ক্ষেত্রে পাওয়া যায় শুধু সিম্পল, এন্ড বডি কিছুই পাওয়া যায় না, অর্থাৎ একটা। আর 7 নম্বর সিস্টেমের নাম হচ্ছে একদম লাস্টের সিস্টেমটা, ট্রাইক্লিনিক। মানে বোর্ডে আসছে, ট্রাইক্লিনিক মানে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি। এদের ক্ষেত্রেও পাওয়া যায় শুধু সিম্পল, ফেজ বডি এন্ড পাওয়া যায় না। কতগুলো সিস্টেম হলো, বা টোটাল কতগুলো ইউনিট সেল পেলাম? 4, 3, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, টোটাল 14টা ব্রেভাইজ ল্যাটিস আইসোলেটেড। এবার এই 14টার মধ্যে সিম্পল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। প্রশ্ন আসবে সিম্পল ল্যাটিস কটা পাওয়া যায়? 7টা পাওয়া যায়, মানে প্রিমিটিভ 7টা পাওয়া যায়। আচ্ছা ফেস সেন্টার কটা পাওয়া যায়? 2টো। বডি সেন্টার কটা পাওয়া যায়? 3টে। এন্ড সেন্টার কটা পাওয়া যায়? 2টো। তো এই লিস্টটাকে একটু আমরা কমপ্লিট করব। টোটাল নাম্বার অফ ব্রেভাইজ ল্যাটিস 14টা, তার মধ্যে সিম্পল অর প্রিমিটিভ কটা পাওয়া যায়? সবগুলো সিস্টেমেই পাওয়া যায় 7টা। বডি সেন্টার কটা পাওয়া যায়? 3টে। ফেস সেন্টার কটা পাওয়া যায়? 2টো। এন্ড সেন্টার কটা পাওয়া যায়? 2টো। তাহলে দেখ 7 আর 3 10, 10 আর 2 12 আর 2 14, টোটাল 14টা ল্যাটিস। এই 14টা ল্যাটিস ব্রেভাইজ আইসোলেট করেছেন। এই 14টা ল্যাটিসকে আমরা বলি হচ্ছে ব্রেভাইজ ল্যাটিস। আউট অফ 14, 7 আর প্রিমিটিভ, 3 আর বডি সেন্টার্ড, 2 এন্ড সেন্টার্ড, 2 ফেস সেন্টার্ড। এমসিকিউর জন্য একেবারে জল করা প্রশ্ন, ভুল করবে যাবে। নেক্সট, তাহলে ব্রেভাইজ ল্যাটিস গেল। এখানে আমি লিস্ট করে দিলাম সুন্দর করে, আমার হাতের লেখা বাজে। তোরা খুব সুন্দর হাতের লেখায় ভালো করে ক্লাস নোটটা বানাবি, বহুদিন কাজে লাগবে। যতদিন সলিড স্টেট কাজে লাগবে এই ক্লাস নোট কাজে লাগবে। তোরা এখন বুঝতে পারবি না, যখন বুঝতে পারবি তখন হয়তো আমার কাছে পড়বি না বা আমার সঙ্গে যোগাযোগ থাকবে না, বাট কাজে লাগবে। আমি কথা দিচ্ছি কাজে লাগবে। এই 2 ঘন্টা নষ্ট করে তোরা ক্লাস করছিস, এটা ওয়েস্টেজ হবে না, আই প্রমিস। নেক্সট, প্যাকিং এফিসিয়েন্সি। হোয়াট ইজ প্যাকিং এফিসিয়েন্সি? প্যাকিং এফিসিয়েন্সির বাংলা হচ্ছে প্যাকিং দক্ষতা। এবারে প্যাকিং দক্ষতা বলতে আমরা কি বুঝি? এবার কি বলবি যাচ্ছে স্যার, তখন থেকে খালি ইউনিট সেল করে যাচ্ছেন। ইউনিট সেলটা এত কেন ইম্পর্টেন্ট? আচ্ছা বাড়িতে তোরা ভাত রান্না করা দেখেছিস? বাড়িতে মা কাকিমারা ভাত রান্না করে, অনেক সময় আমরা নিজেরাও করি খেলায় পড়ে। মানে যখন ওরা থাকে না বাড়িতে, বা বাড়িতে মেয়েরা যখন থাকে না, মানে
রান্না করে জেনারেলি আমাদের মুখে খাবার তুলে দেন, তারাও তো ঘুরতে যেতে পারেন। তো তারা যখন থাকে না তখন আমাদেরকে খেলায় পড়ে হয়তো একটু হাত লাগাতে হয়। সেক্ষেত্রে হয়তো রুটিটা ভারতের মানচিত্র হয়ে যায়, বা ভাত বানাতে গিয়ে সেটা খিচুড়ি হয়ে যায়, বাট বানানো খাওয়ার যোগ্য আমরা কিছু বানাই। তো যাই হোক, ভাত বানানোর যে জেনারেল টেকনিক, যে এক হাঁড়ি ভাত, এক হাঁড়ি চাল, মানে একটা হাঁড়িতে চাল নিয়ে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ওভেনে বসিয়ে দেওয়া আছে, ভাত টকবক টকবক করে ফুটছে। নির্দিষ্ট সময় পরে মা কাকিমা যারা ভাত তৈরি করছেন তারা কি করেন, একটা চামচ দিয়ে ওই থালার মধ্যে থেকে, মানে হাঁড়ির মধ্যে থেকে একটা চাল তুলে সেটাকে দুটো আঙুলে টিপে একটু দেখে নেন যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, এবং এই একটা দুটো চাল টিপে দেখেই ওনারা পুরো হাঁড়ি সম্পর্কে কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেন যে হ্যাঁ ভাত হয়ে গেছে বা একটু হবে। ইউনিট সেল মানে হচ্ছে গোটা হাঁড়ির মধ্যে একটা ভাত যে রোলটা প্লে করে। ইউনিট সেল মানে হচ্ছে একটা গোটা ক্রিস্টাল স্ট্রাকচারের ভেতরে ওই একটা ছোট অংশ, যাকে দেখলে, যার সম্পর্কে জানলে গোটাটা জানা হবে। কারণ ইউনিট সেল তো ছোট অংশ, ছোট রিপিটিং ইউনিট, ওই ইউনিট সেল তো বারবার রিপিট করে গোটা স্ট্রাকচারটা কভার করেছে। আমি যদি ইউনিট সেল সম্পর্কে ডিটেলে জানি, তাহলে তো আমি গোটা স্ট্রাকচার সম্পর্কে ডিটেলে জানতেই পারবো, এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। তাই আমরা ইউনিট সেলটার উপরে এত জোর দিচ্ছি। এছাড়া ইউনিট সেল সম্পর্কে আমার আলাদা কোনো ফ্যাসিনেশন নেই। এবারে আমরা চলে আসি প্যাকিং এফিসিয়েন্সি অথবা প্যাকিং দক্ষতা। হোয়াট ইজ প্যাকিং এফিসিয়েন্সি? প্যাকিং এফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? প্যাকিং দক্ষতা কি জিনিস? প্যাকিং দক্ষতা মানে হচ্ছে, ধরে নাও আমি একটা ক্লাসরুমে বসে পড়াচ্ছি, বা ক্লাসরুমে দাঁড়িয়ে আমি একটা পড়াচ্ছি, এবং সেই ক্লাসরুমে 20 জন স্টুডেন্টের বসার জায়গা আছে। এবার কোনো একদিন কোনো কারণে সেই 20 জনের মধ্যে 20টা সিট রয়েছে, ফাঁকা সিট, এবং কোনো কারণে সেই 20টা সিটের মধ্যে 10 জন এসে জায়গা দখল করলো। এবার যখনই 10 জন এসে জায়গা দখল করবে, তখন আমি কি বলবো? যে আজকে আমার ঘরে উপস্থিতি 50%, বা অ্যাটেন্ডেন্স হচ্ছে 50%, কারণ 20টা জায়গা আছে, তার মধ্যে 10টা জায়গা ভর্তি হয়েছে, অর্থাৎ 50% জায়গা ভর্তি। কোন একদিন যদি 15 জন এসে বসে থাকে, 15 জন, 20 জনের আসার কথা, কোনো কারণে 4-5 জন আসেনি, ঘুরতে চলে গেছে, 15 জন এসছে, উপস্থিতি কত? 15/20 ইন্টু 100, 75%, অর্থাৎ 75% জায়গা আমার ঘরে ভর্তি হয়ে আছে, 25% ফাঁকা। সো প্যাকিং এফিসিয়েন্সি মানে হচ্ছে, প্যাকিং দক্ষতা মানে হচ্ছে, কোন একটা ইউনিট সেলের ভেতর মোট যে জায়গাটা রয়েছে, সেই মোট জায়গার মধ্যে কতটুকু জায়গা, কতটুকু আয়তন দখল হয়ে আছে পরমাণু দ্বারা, আর কতটুকু জায়গা, কতটুকু আয়তন ফাঁকা আছে। এই হিসেবটা বুঝতে পারলেই আমরা প্যাকিং এফিসিয়েন্সি বুঝতে পারবো। প্যাকিং এফিসিয়েন্সি মানে কত পার্সেন্ট ভর্তি হয়ে রয়েছে, কত পার্সেন্ট অকুপাইড, কত অংশ, কত ভগ্নাংশ, কত ফ্র্যাকশন অকুপাইড, সেই ফ্র্যাকশনটাকে আমরা বলি প্যাকিং এফিসিয়েন্সি। বুঝতে পারলাম? তো চলো প্যাকিং এফিসিয়েন্সি দেখে নিই। ধরা যাক প্যাকিং এফিসিয়েন্সি, এটা আবার কি কালি হচ্ছে, প্যাকিং এফিসিয়েন্সি ক্লাসটা কি ভালো লাগছে? আমি জানি না, বিকজ এটা একটা রেকর্ডেড ক্লাস। তো যদি ভালো লাগে একটু কমেন্ট করবি যে হ্যাঁ সব ঠিক আছে স্যার। কমেন্ট করলে কি হয়, ভালো হয়, অ্যাকচুয়ালি ভালো লাগে। কারণ আমি তো একদম ব্ল্যাঙ্ক ক্লাস রেকর্ড করা মানে একদম ব্ল্যাঙ্ক কথা বলা। লাইভে তাও দু একটা রিপ্লাই পাওয়া যায়, কিন্তু সবসময় লাইভ করা তো সম্ভব হয় না, নেটওয়ার্কের প্রবলেম থাকে, বিভিন্ন কারণে সবসময় লাইভ করা সম্ভব হয় না। তো আজকের ক্লাসটা যে কারণে রেকর্ডেড ক্লাস। তো যদি ক্লাসটা ভালো লাগে কমেন্ট কর, কমেন্ট করে লেখ যে হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে তাহলে মুখের উপরে লিখে দে না স্যার ভালো লাগেনি। ভালো লাগবে, আমার ভালো লাগবে, যেটাই হোক, অনেস্টি হোক, আমার ভালো লাগবে। তো এবার হোয়াট ইজ প্যাকিং এফিসিয়েন্সি? প্যাকিং এফিসিয়েন্সিকে বাংলায় আমরা বলি প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা সমান সমান অ্যাকচুয়ালি আমাদের কি? প্যাকিং দক্ষতা সমান সমান অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অকুপাইড ভলিউম এটাকে আমরা বাংলায় বলি অধিকৃত আয়তন ডিভাইডেড বাই টোটাল ভলিউম।
এটাকে আমরা বাংলায় বলি মোট আয়তন। অর্থাৎ কোন একটা ইউনিট সেলের ভেতর মোট যতটা আয়তন আছে তার মধ্যে কতটা জায়গা দখল হয়ে গেছে। এবারে ডেফিনেশনটা দেখ কি বলছে। দি ফ্র্যাকশন অফ টোটাল ভলিউম উইদিন এ ইউনিট সেল occupied by its constituent particles is commonly known as the packing efficiency of the unit cell. বলছে একটা ইউনিট সেলের ভেতর, একটা একক কোষের ভেতর মোট যে জায়গা অকুপাইড, সেই অকুপাইড জায়গার মোট যে জায়গাটা অ্যাভেলেবেল, সেই অ্যাভেলেবেল জায়গাটার মধ্যে কতটুকু অংশ অকুপাইড, কতটা দখল হয়ে রয়েছে, সেই দখল হওয়া আয়তনটাকে আমরা বলি হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা। এবার তুই যদি এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাস তাহলে এখানে একটা 100 দিয়ে তোকে গুণ করতে হবে। আর যদি তুই এটাকে ভগ্নাংশে বা ফ্র্যাকশনে রাখতে চাস তাহলে লিমিট এইভাবেই ছেড়ে দে, তাহলে তুই ভগ্নাংশ পাবি। আর পার্সেন্টেজে যেতে গেলে মাল্টিপ্লাই করে দে 100 দিয়ে। বোঝা গেল? তাহলে প্যাকিং দক্ষতা মানে কতটা জায়গা টোটাল রয়েছে, তার মধ্যে কতটা জায়গা দখল হয়ে রয়েছে, এইটাই হচ্ছে প্যাকিং এফিসিয়েন্সি। অর্থাৎ অকুপাইড ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম, দ্যাট ইজ প্যাকিং এফিসিয়েন্সি। দ্যাটস ইট। নেক্সট, এবারে আমরা চলে আসবো 1/1, আমরা প্যাকিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। আমরা আগেই বলেছি আমাদের কিউবিক সিস্টেমটা সিলেবাসে রয়েছে। তার মানে সিম্পল, বডি সেন্টার্ড, ফেস সেন্টার্ড, এই 3 রকম ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেট করবো। আমরা দেখবো যে এদের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি কত হয়। চলো দেখা যাক। তাহলে আমরা এখানে একটা ছোট্ট হেডিং করি। কি কালি আসছে? ও, প্যাকিং এফিসিয়েন্সি of simple cubic unit cell, simple cubic unit cell, অর্থাৎ সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। প্যাকিং দক্ষতা নির্ণয়, সিম্পল কিউবিক ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি বার করো। কেমন একটা রেল লাইনের মতো লেখা দেখে যাচ্ছে। ঠিক আছে, হচ্ছে হচ্ছে হোক, যেভাবে চলছে চলুক, বেশি ঘাটিয়ে লাভ নেই। দেখে তো চলছে, তাও চলা বন্ধ হয়ে গেলেই মুশকিল। ওকে, নেক্সট দেখ। এবারে আমরা একটা সিম্পল কিউবিক ইউনিট সেল আঁকবো। সিম্পল কিউবিক একটা ইউনিট সেল আঁকবো। যদি এর মধ্যে 3 ডাইমেনশনালটা থাকতো, আমি জানি না আছে কিনা, তাহলে কতই না ভালো হতো। 3 ডাইমেনশনাল একটা যদি কেস থাকতো সত্যি খুব ভালো হতো, বাট 3 ডাইমেনশনাল কিছুই নেই। কি হলো? কেস করেছে। আচ্ছা দেখ, কি হলো? আচ্ছা, ধর একটা সিম্পল কিউবিক ইউনিট সেল আমি বানাচ্ছি। সিম্পল কিউবিক ইউনিট সেল, ছবি আঁকার পেছনে একটু সময় নষ্ট করছি, তোরা কিছু মনে করিস না। ছবি আঁকাটা সত্যি খুব জরুরি। ছবি না আঁকলে প্যাকিং এফিসিয়েন্সি গুলো বুঝতে পারবি না ভালো করে। দেখ, এই এটা একটা সিম্পল কিউবিক। তো সিম্পল কিউবিক ইউনিট সেল মানে শুধু কর্নারে অ্যাটম থাকবে, প্রিমিটিভ তো, শুধু কর্নারে অ্যাটম থাকবে। এবারে ধর ধর একটা সিম্পল কিউবিক ইউনিট সেল যদি আমি এদিকে একটু বানাই, আমার এদিকে একটু কাজে লাগবে প্রথমবারের জন্য। এদিকে আমি একটা সিম্পল কিউবিক ইউনিট সেল বানাচ্ছি, এই আমার একটা সিম্পল কিউবিক ইউনিট সেল। এটাও তোরা লিখবি, বাট আমি আগে বুঝিয়ে নি, আগে দেখে নে কি জন্য আমি এটা দেখাচ্ছি, তারপরে লিখবি।
এবার সিম্পল কিউবিক ইউনিট সেল মানে কি? শুধু কর্নার গুলোতে অ্যাটম আছে। এরকম কর্নার গুলোতে অ্যাটম আছে, এটা সিম্পল কিউবিক, তাই তো? এবারে আমাকে আগে দেখতে হবে যে এই যে কর্নারে অ্যাটম গুলো বসে আছে, ধর মনে কর আমি এখানে একটা বক্স ব্যবস্থা করেছি, ধর এটা একটা বক্স, এটা একটা বক্স। এবার এর কর্নারে আমি একটা অ্যাটম বসাবো, একটা বল থাকলে ভালো। এর কর্নারে আমি একটা অ্যাটম বসাবো, এই যে কর্নার, এই কর্নারটায় আমি একটা অ্যাটম বসাবো, এবং এমন ভাবে আমি এই কর্নারটায় অ্যাটম বসাবো যাতে করে ওই অ্যাটমটা তো স্ফেরিক্যাল, মানে গোলকাকার। তাহলে আমি অ্যাটমটা এই কর্নারে এমন ভাবে বসাবো যাতে করে এই যে কর্নার যে বিন্দুটা, কৌণিক যে বিন্দুটা, এই কৌণিক বিন্দুটা ওই বলটার বা ওই অ্যাটমটার কেন্দ্র হয়। তাহলে তুই এবার চিন্তা কর, ইমাজিন কর, বলটাকে আমাকে এমন ভাবে বসাতে হবে যাতে করে বলের খানিকটা অংশ বক্সের ভেতরে যায় আর খানিকটা অংশ বক্সের বাইরে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটাকে যদি আমরা ওই পরমাণুটা, ওই গোলকাকার পরমাণুটার কেন্দ্র যদি ধরি, পরমাণুটা যদি এখানে পুরোপুরি সেট করি, কিন্তু ওই পরমাণুটার গোটা অংশটা বক্সের ভেতরে আসবে না, খানিকটা অংশ কিন্তু বক্সের বাইরে থাকবে, হ্যাঁ না? ডেফিনেটলি হ্যাঁ। এবারে দেখ, ধর আমি এই ইউনিট সেলটাকে ছাদ থেকে দেখছি, টপ ভিউ। আমি এই ইউনিট সেলটাকে ছাদ থেকে দেখছি, টপ ভিউ। তাহলে আমি কি দেখতে পাবো? দেখে নে। আমরা যখনই ছাদ থেকে ইউনিট সেলটাকে দেখব তখন আমরা এইভাবে দেখতে পাবো। বাইরে মনে হয় বৃষ্টি শুরু হলো। ধর এই, একটু দেখ, একটু বোঝ আগে, পরে আমি তোকে পুরোটা বোঝাচ্ছি, বাকি কথাগুলো বলছি। ধরে নে আমি এই যে ইউনিট সেল, যে ইউনিট সেলটাকে নিয়ে এখন আমি আলোচনা করছি, সেই ইউনিট সেল হচ্ছে আমার এইটা, সেই ইউনিট সেল হচ্ছে আমার এইটা। এবং ইউনিট সেলের এই যে, যেহেতু আমি ছাদ থেকে দেখছি, আচ্ছা কারেন্ট যায়নি এখনো, প্রবলেম হলো, কারেন্ট অফ হয়ে গেছিল, যে কারণে একটু ভিডিওটা হয়তো মাঝখানে একটু কাট হলো। তো প্র্যাকটিক্যালি হঠাৎ বাইরে খুব বৃষ্টি ঝড় এসব হচ্ছে, যে কারণে কারেন্ট অফ হয়ে গেছে। জানি না আবার কতক্ষণ থাকবে, তো যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি ক্লাসটাকে কভার করার চেষ্টা করি। তো যেটা আমরা বলছিলাম, যেটা আমরা করতে যাচ্ছিলাম, যে একটা সিম্পল কিউবিক ইউনিট সেল বা একটা সরল ঘনকাকার একক কোষ। তাহলে সিম্পল কিউবিক ইউনিট সেল বা একটা সরল ঘনকাকার একক কোষ মানে কি? এমন একটা ইউনিট সেল, যে ইউনিট সেলটার শুধুমাত্র, যে ইউনিট সেলটার ক্ষেত্রে শুধুমাত্র কর্নার গুলোতে অ্যাটমস রয়েছে। অর্থাৎ সিম্পল কিউবিক ইউনিট সেল মানে হচ্ছে এমন একটা ইউনিট সেল, যে ইউনিট সেল হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, এবং যার ক্ষেত্রে শুধু কর্নারে অ্যাটমস থাকে, আর কোথাও অ্যাটমস থাকে না। অর্থাৎ সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে অ্যাটমস আর প্রেজেন্ট only at the corners, অর্থাৎ শুধুমাত্র কর্নার গুলোতে অ্যাটমস প্রেজেন্ট থাকে। এবার আমরা এইরকম একটা ইউনিট সেলের ক্ষেত্রে ওর প্যাকিং এফিসিয়েন্সিটাকে বাড়াবো। আমি যেটা বলছিলাম যে যদি আমরা একটা সিম্পল ইউনিট সেল ধরে নিচ্ছি, এটা আমার কিউব, যদিও এটা কিউবিক নয়, আমি ধরে নিচ্ছি এটা একটা কিউব। তো এরকম একটা কিউবের প্রত্যেকটা কর্নারে যদি আমি একটা করে অ্যাটমকে বসাই, এইরকম একটা কিউবের প্রত্যেকটা কর্নারে যদি আমি অ্যাটমকে বসাই, তাহলে যে বিষয়টা আমরা দেখতে পাবো, যে জায়গাটা আমাদের
চোখে পড়বে যে কর্নারে যখন আমি অ্যাটমটাকে বসাচ্ছি তখন অ্যাটমটার খানিকটা অংশ চলে যাবে এই বক্সটার ভেতরে। তুই চিন্তা কর, গলাটাও মনে হয় কারেন্ট চলে যাচ্ছে, আমার গলাতেও ব্যাটারি শেষ, গলা আর কাজ করছে না। আচ্ছা যাই হোক, শুনতে অসুবিধা হচ্ছে, দুঃখিত। তো এমন ভাবে আমরা এই অ্যাটমটাকে এখানে বসাচ্ছি যাতে করে এই কর্নারটা ওই অ্যাটমটার সেন্টার হয়, এবং তাতে করে কি হবে যে যখন আমি অ্যাটমটাকে বসাবো খানিকটা পোর্শন অফ দি অ্যাটম চলে যাবে ইউনিট সেল মানে এই বক্সটার ভেতরে, আর বাকিটা অংশ বাইরে বেরিয়ে থাকে। এবারে বাকিটা অংশ বাইরে বেরিয়ে আছে মানে অ্যাকচুয়ালি ইউনিট সেল তো একা নয়, পাশাপাশি আরো অনেক ইউনিট সেল রয়েছে। তো যে অংশটা বাইরে বেরিয়ে আছে সেই অংশটা অ্যাকচুয়ালি অন্যান্য ইউনিট সেলের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে। এবার আমি আগে প্রথমে হিসেবটা মেলাবো যে তাহলে একটা ইউনিট সেলের ভেতর কর্নারে যখন অ্যাটম রয়েছে কতটুকু অংশ ভেতরে বসে আছে। তো দেখ আমি এরকম একটা ছবি বানালাম, একটু মন দিয়ে দেখ, আমার আগে ছবি আঁকাটা শেষ হোক, তারপরে আমি বিষয়টা তোকে বলে দিচ্ছি। ধরে নে এই যে মাঝের যে ইউনিট সেল, অর্থাৎ যেটাকে আমি অরেঞ্জ দিয়ে বক্স করলাম, সেইটাই হচ্ছে এই মুহূর্তে আমার আলোচ্য একক কোষ। অর্থাৎ এই একক কোষটাকে যদি আমি ছাদ থেকে দেখি, অর্থাৎ বক্সটাকে এইভাবে আমার পেটের কাছে রেখে আমি যদি ওপর থেকে দেখি, তাহলে আমি কি দেখতে পাবো? শুধু বক্সটার ওপরের যে ফ্লোর, ওপরের যে অংশটা, ওপরের যে ছাদটা, সেই ছাদটা দেখতে পাবো। এবং কি দেখতে পাবো? যে সেই ছাদের প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম বসে আছে, যে অ্যাটম গুলো পরস্পরকে টাচ করে রেখেছে। এবার তুই জাস্ট একটু ইমাজিন কর যে এই যে একটা অ্যাটম, এই যে এখানে যে এক একটা অ্যাটম কটা ইউনিট সেলের মধ্যে ভাগ হয়ে রয়েছে। দেখ 1 2 3 4, তার মানে এই যে একটা অ্যাটম, এই একটা অ্যাটম কিন্তু প্র্যাকটিক্যালি 4টে ইউনিট সেলের মধ্যে ঢুকে আছে। কর্নারে যে অ্যাটম বসে আছে, যেটা আমি ছবিতে দেখতে পাচ্ছি, ছবি অনুযায়ী এই একটা ইউনিট মানে একটা অ্যাটম 4টে ইউনিট সেলের মধ্যে শেয়ার হয়ে রয়েছে। এবার অ্যাটম গুলো তো বৃত্তাকার নয়, অ্যাটম গুলো তো স্ফেরিক্যাল মানে গোলকাকার। তো তুই চিন্তা কর, একটা গোলককে যদি তুই এখানে সমানভাবে চেপে ঠেলে বসিয়ে দিস, তাহলে কি হবে? সেই গোলকটার যে অর্ধেক, কারণ এইটা তো হচ্ছে গোলকের সেন্টার, এবার যদি তুই স্ফিয়ারটাকে এখানে চেপে বসাস, তাহলে কি হবে? গোলকের অর্ধেক অংশটা বোর্ডের পেছন দিকে চলে যাবে, আর বাকি অর্ধেক বোর্ডের উপরে থাকবে। তাহলে গোলকের অর্ধেক, ধরে নে একটা অ্যাটমকে তুই এখানে চেপে এইভাবে বসিয়ে দিয়েছিস, তাহলে কি হচ্ছে? সেই অ্যাটমটার অর্ধেকটা চলে গেছে বোর্ডের ব্যাক সাইডে, মানে এই 4 জনের মধ্যে ঢুকে গেছে, আর বাকি অর্ধেকটা উপরে উঠে যাচ্ছে। অর্ধেক পরিমাণ অ্যাটম যদি 4 জনের মধ্যে ভাগ হয়ে যায়, প্রত্যেকটা ইউনিট সেলে মানে একটা ইউনিট সেলের প্রত্যেকটা কর্নারে কতটুকু করে অ্যাটম থাকছে? 1/8 করে। আবার ভালো করে বলছি, মন দিয়ে শুন। এটা একটা সিম্পল কিউবিক ইউনিট সেল, মানে এখানে শুধু কর্নারে অ্যাটম রয়েছে। এবার এইরকম একটা ইউনিট সেলকে আমি ছাদ থেকে দেখছি, অর্থাৎ এরকম একটা ইউনিট সেলের আমি টপ ভিউটাকে কনসিডার করছি। টপ ভিউ মানে ছাদের ভিউ। যখন এই টপ ভিউটা আমরা কনসিডার করছি, তখন আমরা এইরকম ভাবে ইউনিট সেলটাকে দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ইউনিট সেল, এবং সেই ইউনিট সেলের 4টে কর্নারে এরকম 4খানা অ্যাটম রয়েছে, যারা পরস্পরকে টাচ করে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাটম গুলো তো স্ফেরিক্যাল মানে গোলকাকার। যখন আমি একটা বলকে এখানে চেপে বসাবো, একটা গোলকাকার অ্যাটমকে চেপে বসাবো, তখন কি হবে? সেই গোলকাকার অ্যাটমটার অর্ধেক হাফ চলে যাবে বোর্ডের পেছন দিকে, এবং যে হাফটা
বোর্ডের পেছন দিকে গেল, সেই হাফটা কজনের মধ্যে ডিভাইড হলো? সেই হাফটা অ্যাকচুয়ালি 4 জনের মধ্যে ডিভাইড হলো। অর্থাৎ যে অর্ধেক বল, যে অর্ধেক অ্যাটম বোর্ডের পেছন দিকে গেছে, সে অর্ধেকটা কটা ইউনিট সেলের মধ্যে গিয়ে ঢুকেছে? 4টি ইউনিট সেলের মধ্যে গিয়ে ঢুকেছে। তো যদি 4টি ইউনিট সেলের মধ্যে যায়, তাহলে প্রত্যেকটা কর্নার কতটুকু করে পাচ্ছে? 1/8, and this is fixed. যখন একটা কিউবিক সিস্টেমের ক্ষেত্রে কর্নারে অ্যাটম বসে, তখন দেখা যায় যে প্রত্যেকটা কর্নারে 1/8 ভেতরে আছে, অর্থাৎ 1/8 of the atom is inside the cube, আর বাকি 7/8 বাইরে আছে। অর্থাৎ প্রত্যেকটা কর্নারে যে অ্যাটমস গুলো বসে আছে, সেই অ্যাটমস গুলো 1/8, 8 ভাগের 1 ভাগ অ্যাটমের ভেতরে আছে, কিউবিক ইউনিট সেলের ভেতরে আছে, আর বাকিটা বাইরে আছে। এবার দেখ, এবারে আমি যেটা করব সেটা হচ্ছে কিউবিক ইউনিট সেলটাকে ড্র করি। কিউবিক ইউনিট সেলটাকে আগে ড্র করি, এবং শুধু কর্নার এর অ্যাটম গুলোকে রেখে বাকি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। দেখ, জাস্ট লাইক দিস। আবার কারেন্ট যাবে রে, আজকে আমার ভাগ্যটাই মনে হচ্ছে খারাপ, দুবার করে খাটতে হবে। দেখ, এখানে এই যে আমি এঁকেছি, আমি একটু স্কেচটা করি, স্কেচটাও জরুরি, স্কেচটা না করলে হবে না, যেহেতু রেকর্ডিং, স্কেচটা জরুরি। এই হলো আমাদের একটা সিম্পল কিউবিক ইউনিট সেলের গল্প। অর্থাৎ এই কর্নারে যখন একটা অ্যাটম বসানো আছে, এই কর্নারে যখন একটা অ্যাটম বসানো আছে, সেই অ্যাটমটা বসানোর পর কিছুটা অংশ চলে গেছে বক্সের ভেতর, আর কিছুটা অংশ রয়েছে বক্সের বাইরে। তো আমি কি করেছি, যেটুকু অংশ বক্সের বাইরে ছিল সেই সমস্ত অংশটাকে ছেটে বাদ দিয়ে দিয়েছি, এবং এই যে ভেতরে যে অংশটা আমাদের দেখা যাচ্ছে, এই অংশটা কত অংশ বল দেখি? 1/8। মানে এই যে কর্নারে যে অংশগুলো রয়েছে, এই প্রত্যেকটা অংশ হচ্ছে 1/8, অর্থাৎ 1/8 অংশ যে কোনো একটা অ্যাটমের। এবার আমরা কি করবো, প্রথমেই বার করবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, এটা তো কিউব মানে ঘনক, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমার কিউবের দৈর্ঘ্য, অর্থাৎ এ, এবং এইটা হচ্ছে আমার এই অ্যাটমটার রেডিয়াস, মানে আর, এইটাও হচ্ছে আমার এই অ্যাটমটার রেডিয়াস, মানে আর। তাহলে ইন দিস কেস আমি বলতে পারছি যে a is equal to 2r,
A is equal to কি একক কোষে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ edge length of the unit cell আর R is equal to কি radius of atom পরমাণুর ব্যাসার্ধ। এবারে প্রথম আমরা যেটা করব টোটাল নাম্বার অফ atoms inside the unit cell অর্থাৎ একক কোষে মোট পরমাণু সংখ্যা, একক কোষে মোট পরমাণুর সংখ্যা তাহলে কত হবে? একটা কর্নারে আছে 1/8, এরকম করে কটা কর্নার? 8খানা কর্নার, তাহলে টোটাল কত হচ্ছে 1/8 ইন্টু 8, অর্থাৎ টোটাল নাম্বার অফ অ্যাটম এফেক্টিভ, অর্থাৎ প্রত্যেকটা কর্নারে 1/8 করে রয়েছে। তো 1/8 করে যদি 8টা কর্নারকে জুড়ে দেওয়া হয় তাহলে টোটাল আমরা কতগুলো পেলাম? একখানাই পেলাম। 1/8 করে টোটাল 8টা কর্নার। বলা শেষ হয়ে গেছে ভাই, দেখছি। আচ্ছা, নেক্সট টোটাল ভলিউম। এবার এই যে কিউব, এই যে ঘনক, এই ঘনকটার মোট ভলিউম কত? এ কিউব। আর আমরা কি দেখেছি? A is equal to 2R, তার মানে মোট ভলিউম কত হবে? 2R per cube, that is 8R cube। এবারে অকুপায়েড ভলিউম, পরমাণুগুলো তো গোলকাকার, মানে স্পেরিক্যাল। যেহেতু স্পেরিক্যাল তাহলে ভলিউম কত? 4/3 পাই আর কিউব। আর ইউনিট সেলের ভেতরে টোটাল কত অ্যাটম আছে? একটা অ্যাটম আছে, তাহলে অকুপাইড ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব ইন্টু 1, দ্যাট ইজ 4/3 পাই আর কিউব। এবারে আমরা কি করব? প্যাকিং এফিসিয়েন্সি বার করব। অর্থাৎ প্যাকিং দক্ষতা সমান সমান কি? অকুপাইড ভলিউম ডিভাইডেড বাই টোটাল ভলিউম। তাহলে অকুপাইড ভলিউম কত? 4/3 পাই আর কিউব। আর অ্যাভেলেবল ভলিউম কত? 8R কিউব। এখানে পুরোটা কাটাকুটি করে তোরা দেখবি পুরো বিষয়টা আসছে π/6, অর্থাৎ ফ্র্যাকশনে নিলে 0.5233, অর্থাৎ 52.33%। 52.33%, মানে একটা সিম্পল কিউবিক ইউনিট সেলের ভেতর 52.33% জায়গা ভর্তি। 52.33 জায়গা ভর্তি, তাহলে ভয়েড কত? ভয়েড স্পেস মানে ফাঁকা স্থান 100 মাইনাস 52.33 কর, দ্যাট ইজ 47.67%। 47.67%, বোঝা গেল? এইটা হলো সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি। কর্নারে অ্যাটম থাকলে কত করে থাকে? 1/8 করে। 1/8 করে 8টা কর্নার, তাহলে 1/8 ইন্টু 8টা কর্নার, সব টুকরোগুলো যোগ করলে ভেতরে আলটিমেটলি একটাই অ্যাটম আছে। টোটাল ইউনিট সেলের ভলিউম হচ্ছে এ কিউব, আর আমরা দেখলাম এক্ষেত্রে ইকুয়াল টু 2R, তার মানে এ কিউব মানে হচ্ছে 2R কিউব। তাহলে আমাদের টোটাল ভলিউম হলো 8R। অকুপাইড ভলিউম কত?
4/3 পাই আর কিউব দখল করে একটা অ্যাটম, আর গোটা স্ট্রাকচারের ভিতরে একটাই অ্যাটম আছে, তাই 4/3 পাই আর কিউব ইন্টু 1। এবার দুটো রেশিও করে আমরা প্যাকিং এফিসিয়েন্সি বার করলাম, ভয়েড স্পেস বার করলাম। ওকে, নেক্সট। কথা তো আর বেরোচ্ছে না, কিন্তু এই অংশটা এখানে ছেড়ে দেওয়াও যাচ্ছে না, কি যে করবো, উভয় সংকট। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাড়িও যেতে পারবো না, ঠিক আছে চলো নেক্সট। এবার আমরা কিউবিক সিস্টেম, যেহেতু সিম্পল কিউবিক হলো, এবার ফেস সেন্টার করবো, বডি সেন্টার করবো। নেক্সট, প্যাকিং এফিসিয়েন্সি অফ packing efficiency of face centered cubic unit cell. Face centered cubic unit cell অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের, গলাটা কেমন হয়ে গেল রে, একক কোষের মাঝে মাঝে আবার আওয়াজ করছে, প্যাকিং দক্ষতা গণনা। আচ্ছা, এবার আমরা ফেস সেন্টার কিউবিক। তো ফেস সেন্টার কিউবিক মানে কিরকম? ফেস সেন্টার কিউবিক মানে হচ্ছে, ফেস সেন্টার কিউবিক মানে হচ্ছে, মনে করে দেখ, একটু আগেই বললাম, ফেস সেন্টার কিউবিক মানে প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম যেমন থাকে তেমন তো থাকবেই, আর কি থাকবে, আর থাকবে প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম থাকবে, এটার সেন্টারে, এটার সেন্টারে, এটার, এটার, এটার। এবার একটু ইমাজিন কর, এটা একটা ফেস যার সেন্টারে একটা অ্যাটম আছে, মানে এইটা হচ্ছে একটা ফেস, একটা পৃষ্ঠতল। এখানে যদি আমি একটা অ্যাটমকে বসিয়ে দিই, যাতে করে ওই অ্যাটমটার সেন্টারটা এই প্লেনের উপরে আসে, বা ওই অ্যাটমটার সেন্টারটা যাতে করে এইরকম পয়েন্টে আসে, এই পয়েন্টে আসে, তাহলে আমাদের ওই অ্যাটমটাকে বসাতে হবে কিভাবে, চেপে বসিয়ে দিতে হবে। ওই গোল অ্যাটমটার অর্ধেকটা ঢুকে যাবে বোর্ডের ভেতরে, আর বাকি অর্ধেকটা কি হবে, বাইরে চলে আসবে। তার মানে এতক্ষণ তো আমরা দেখছিলাম যে কর্নারের অ্যাটম একের আধ থাকে, এবার ফেসে যে অ্যাটমটা থাকে সে অ্যাটমটার কতটা ভেতরে ঢুকে আছে, হাফ ভেতরে ঢুকে আছে, হাফ ভেতরে ঢুকে আছে। টোটাল নাম্বার অফ অ্যাটম কত হবে, টোটাল নাম্বার অফ অ্যাটমস কত হবে, একের আধ করে 8টা কর্নার আর হাফ করে 6টা ফেস, তাহলে হলো কত, 1 + 3 দ্যাট ইজ 4। অর্থাৎ ভেতরে যে টুকরোগুলো আছে সেই টুকরোগুলোর সবটাকে যদি যোগ করা হয়, হাফ করে 6টা ফেস, একের আধ করে 8টা কর্নার, সবটাকে যদি যোগ করা হয়, দেখা যাবে আলটিমেটলি ভেতরে কটা অ্যাটম আছে, 4টে অ্যাটম আছে। দেখ, এবারে ছবিটাকে ভদ্রস্থ ভাবে আঁকি, সব ছেটে ছুটে কেটে কুটে যে জায়গায় দাঁড় করা। ছবি আঁকার সময়টা আমি একটু কথা কম বলছি, যাতে বাকি ক্লাসটা একটু চালিয়ে দিতে পারি, আর একটু ক্লাস করতেই হবে যেভাবেই হোক। সেন্টার বডি সেন্টারের প্যাকিং এফিসিয়েন্সি এইটুকু অব্দি আমাকে যেতেই হবে। আচ্ছা, এখানে কি আছে, সেন্টারে একটা অ্যাটম আছে, এখানে কি আছে,
এই সেন্টারে একটা অ্যাটম আছে, যে কটা ফেস দেখা যাচ্ছে প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে অ্যাটম আগে দেখাই। এবারে কর্নারে অ্যাটম, এই কর্নারে অ্যাটম, এই হচ্ছে কর্নারের অ্যাটম। এরকম করে এই কর্নারেও একটা অ্যাটম আছে, 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 এই কর্নারেও একটা অ্যাটম আছে। কর্নার অ্যাটম গুলোকে একটু স্কেচ করে দিই, তাহলে তোরা ছবিটা ভালো বুঝতে পারবি। মাঝখানে কারেন্টটা চলে গিয়ে আমাকে খুব বিপদে ফেলে দিল, মানে আমি ক্লাসটা এখনই আপলোড করে দিয়ে চলে যেতে পারতাম। ভিডিওটা দু টুকরো হয়ে গেল, আপলোড করতে দেরি হয়ে যাবে। যাক, হোক, দেরিতেই হোক। তো এই হলো আমাদের ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল, অর্থাৎ সবুজগুলো হলো কর্নারের অ্যাটম, সবুজগুলো হলো কর্নারের অ্যাটম, আর ব্লু গুলো হলো ফেসের অ্যাটম। তাহলে কর্নারের অ্যাটম কতটা করে আছে? কর্নারের অ্যাটম আছে 1/8, আর যেটা আছে হাফ। কর্নারেরটা আছে 1/8, যেটা আছে হাফ। আর ওরা একজন অন্যজনের সঙ্গে কানেক্টেড কিভাবে? এইভাবে কানেক্টেড। আর এই যে লাইনটা, এই লাইনটা তো হচ্ছে একটা বর্গক্ষেত্রের কর্ণ, একটা স্কোয়ারের ডায়াগোনাল। মানে এটা হচ্ছে আর, এটা 2r, আর এটা হলো আর। তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে, in this case, four r is equal to a√2, কারণ a√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, a√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তার রিলেশনটা কি? 4r is equal to a√2, a is equal to কি? 4r/√2। এবারে টোটাল নাম্বার অফ অ্যাটমস, টোটাল নাম্বার অফ অ্যাটমস কি? 1/8 করে 8টা কর্নার, হাফ করে 6টা ফেস। টোটাল নাম্বার অফ অ্যাটম কত হলো? 4টে। টোটাল নাম্বার অফ অ্যাটম হলো 4টে। নেক্সট, টোটাল ভলিউম, টোটাল ভলিউম কত? a কিউব। আর এর জায়গায় কি লিখতে পারবো? 4r/√2 কিউব, that is 64r কিউব divided by 2 root, 64r কিউব divided by 2 root। নেক্সট, অকুপাইড ভলিউম,
অকুপাইড ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, এবং টোটাল নাম্বার অফ অ্যাটম কত? 4টে, 3 into 4, তাহলে কত হয়ে গেল? 16 পাই আর কিউব ডিভাইডেড বাই 3। এবারে প্যাকিং, কি বাজে আওয়াজ হচ্ছে গলায়, সরি, ভেরি সরি রে। প্যাকিং এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু occupied volume by total volume। occupied volume তাহলে কত? occupied volume হচ্ছে 16 পাই আর কিউব ডিভাইডেড বাই 3, আর এটা হচ্ছে 64 আর কিউব ডিভাইডেড বাই 2√2। এটা সলভ করলে এইটা ক্যান্সেল হয়ে যাবে। √2 into pi by 6 ফ্র্যাকশনে নিয়ে গেলে 0.7401, that is 74.01%। এত পার্সেন্ট ভর্তি আছে, 74% ভর্তি আছে। ভয়েড স্পেস মানে ফাঁকা স্থান, ভয়েড স্পেস কত আছে? 100 minus 74.01, that is 25.99%. This is void space। এটা হলো void space বা ফাঁকা স্থান। ফেস সেন্টার কিউবিকে 74% ভর্তি, 25.99% বা 26% ফাঁকা। দ্যাটস ইট। এবারে আমরা যাব লাস্ট ইউনিট সেল, বডি সেন্টার। বডি সেন্টার তাহলে দেখ, ফেস সেন্টারে কর্নারে একই রাত করে থাকছে, আর ফেসে থাকছে হাফ করে। হাফ করে 6টা ফেস, হাফ ইন্টু 6 3, একই রাত করে 8টা কর্নার, একের 8 ইন্টু 8 1, টোটাল নাম্বার অফ অ্যাটম হয়ে গেল 4টে। অকুপাইড ভলিউম কত? 4/3 পাই আর কিউব। কত অকুপাই করে একটা অ্যাটম, একটা গোলক, একটা স্পিয়ার, 4টে কত অকুপাই করবে? এত। আর টোটাল ভলিউম এখান থেকে বার করলাম। নেক্সট, বডি সেন্টার কিউবিক ইউনিট সেল। প্যাকিং এফিসিয়েন্সি calculation of BCC unit cell, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। এবারে বডি সেন্টার। বডি সেন্টার মানে কি? বডি সেন্টার মানে হচ্ছে কর্নারে যেমন অ্যাটম গুলো আছে, বডি সেন্টার মানে হচ্ছে কর্নারে যেমন অ্যাটম গুলো আছে তেমন আছে, তার সঙ্গে বডির ভেতরে অর্থাৎ পুরো স্ট্রাকচারটার ভেতরে, পুরো স্ট্রাকচারটার ভেতরে একটা গোটা অ্যাটম আছে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কত? কর্নারে গুলো তো একে রাত করে আছে, আর ভেতরে যেটা আছে সেটা গোটাটাই আছে। আর ভেতরের অংশটা তো কিছু বাইরে নেই, গোটা অ্যাটমটাই ভেতরে আছে। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কত হলো? একের 8 করে 8টা কর্নার প্লাস 1, দ্যাট ইজ 2। এবারে ছবিটা
রেখে রাখলে ভালো হতো, বুঝিনি যে গলা এরকম হয়ে যাবে। সন্ধ্যে অব্দি পড়ালাম, ঠিকই ছিল, হঠাৎ করে বৃষ্টি নামলো, গলাকে চলে গেল, বৃষ্টিতে না ভিজেই গলা চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে গলাও চলে গেল, কি জানি আমার গলা কি কারেন্টে চলে। কাল সকালে পড়ানো আছে, পারবো কিনা জানি না। যাই হোক, মোটামুটি বোঝাতে পারলাম আশা করি। কর্নারের অ্যাটম গুলো গ্রিন, আর মাঝের লাল অ্যাটমটা হচ্ছে বডি সেন্টারের অ্যাটম। এবারে দেখ, টোটাল নাম্বার অফ অ্যাটমস, টোটাল নাম্বার অফ অ্যাটমস, 1 8 করে 8টা কর্নার, আর বডিতে একটা, টোটাল 2টো। তাহলে টোটাল ভলিউম সমান সমান এই কিউব। এবার এখানে ওরা কানেক্টেড কিভাবে, দেখ, এই কর্নারের সঙ্গে এই কর্নারের কানেকশন, মানে লাইক দিস, এবং এই কানেকশনটা হচ্ছে a1 is equal to a√3 ঘনকের কর্ণ, ইন দিস কেস এটা আর, এটা 2r, এটা r, টোটাল 4r ইকুয়াল টু a√3। তাহলে a is equal to কি, 4r ডিভাইডেড বাই √3। তাহলে এবারে হচ্ছে অকুপাইড ভলিউম, কত? আচ্ছা, এটাকে বার করে নি, 4r বাই √3 তার কিউব। আর অকুপাইড ভলিউম কত, 4/3 পাই আর কিউব ইন্টু কটা অ্যাটম আছে, 2টো, 2 দিয়ে গুণ করলাম, তার মানে 8 পাই আর কিউব ডিভাইডেড বাই 6। তাহলে প্যাকিং এফিসিয়েন্সি, কত হবে, অকুপাইড ভলিউম বাই টোটাল ভলিউম। অকুপাইড ভলিউম কত, অকুপাইড ভলিউম হচ্ছে 8 পাই আর কিউব, 6 না সরি, 8 পাই আর কিউব বাই 3, 8 পাই আর কিউব বাই 3, আর টোটাল ভলিউম হচ্ছে 64 আর কিউব ডিভাইডেড বাই কি হলো, ডিভাইডেড বাই 3√3, আর কিউব ক্যান্সেল হয়ে গেল, 3 ক্যান্সেল হয়ে গেল, √3 ইন্টু পাই, পাই √3,
pi root 3 divided by h. This is 0.6798 অর্থাৎ 67.98%. void space কত? void space is equal to minus 67.98, that is 32.02%. হয়েছে তো বডি সেন্টারের ক্ষেত্রে ভয়েড স্পেস হচ্ছে এটা। ক্লিয়ার? তিনটে টাইপের ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি আমরা দেখলাম। এবার এই তিনটে টাইপের ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সিটাকে আমরা এক জায়গায় করবো। দেখ, তিনটে টাইপের ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সিটাকে আমরা এক জায়গায় করবো। দেখ কিভাবে। টাইপ অফ ইউনিট সেল, total number of atoms, relation between A and R, packing efficiency, void space. তাহলে প্রথম টাইপের ইউনিট সেল কি? সিম্পল ইউনিট সেল, সিম্পল কিউবিক। টোটাল নাম্বার অফ অ্যাটম কত? 1 করে 8টা কর্নার, 8 সরি 1 এর আর এর মধ্যে রিলেশন কি? A ইকুয়াল টু 2R। প্যাকিং এফিসিয়েন্সি কত? 52.33%। ভয়েড স্পেস কত? ভয়েড স্পেস হচ্ছে 47.67%। করে দিয়েছিলাম তো ভয়েড স্পেস। হ্যাঁ, ঠিক আছে। তারপর এটা গেল 1 নম্বর। 2 নম্বর আমরা করলাম কি? ফেস সেন্টার্ড কিউবিক, সংক্ষেপে বলা হয় এফসিসি। টোটাল নাম্বার অফ অ্যাটম 1 করে 8, হাফ করে 6টা, 4। A root 2 is equal to 4R. Packing efficiency 74.01%. Void space 95.99%. That's it. সংক্ষেপে এফসিসি বলে, এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক। 3 নম্বর বডি সেন্টার কিউবিক। আমি জানি না ভয়েস গুলো কি জায়গায় যাচ্ছে, কারণ আমি তো শুনতে পাচ্ছি না। আমার নিজের কানে যেটা শুনছি সেটা কেমন একটা অদ্ভুত টাইপের শোনাচ্ছে। 1 8 ইন্টু 8 প্লাস 1 দুটো, রিলেশন কি? A root 3 is equal to 4R. Packing efficiency 67.98%. Void space 32.02%. That's it. That's it. তিনটে ইউনিট সেলের প্যাকিং এফিসিয়েন্সি বার করলাম, ভয়েড স্পেস বার করলাম, এ আর আর এর মধ্যে রিলেশন। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আমার গলা খুব বাজেভাবে ভেঙে গেছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধৈর্য ধরার জন্য, এই ভাঙা গলায় এতটা ক্লাস শোনার জন্য। কি খারাপ লাগলো ভালো লাগলো কমেন্টে জানাস। থ্যাংক ইউ, গুড নাইট। আজকের ক্লাস এখানেই শেষ করছি।